আচ্ছা, আমরা আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম হয়তো বা লিনিয়ারিটি বা লিনিয়ার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা তারপরে থেকে ধরতে চাচ্ছি আসলে আমি রসের বই থেকেই এখন পড়াচ্ছি। এই এই শীটটা বা এই চ্যাপ্টারটা মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। যাই হোক, আমরা আজকে দেখবো যে সলিউশন কাকে বলে। আসলে হয়তোবা আমাদের সবারই কনসেপ্ট ক্লিয়ার আছে এই ব্যাপারগুলোতে। তারপরেও একটু আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলি, যেহেতু বই, এখানে কিন্তু তারা অনেক কিছু লিখেছে, তোমরা এই লেখাগুলোই পড়বা, বাট আমি হয়তোবা আর একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করবো আসলে। আচ্ছা, তোমরা প্রথমে খেয়াল করে দেখো এখানে কি দিয়েছে। তারা একটা nth অর্ডারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করে নিয়েছে। এটাকে তারা 10 নাম্বার ইকুয়েশন বলেছেন। তাহলে এই টাইপের ইকুয়েশন হয়তোবা তোমরা এর আগেও দেখেছো, অথবা আমরা এটাকে দেখেছিলাম মনে হয় অন্য স্টাইল আর কি, তাই না? এটা মনে হয় ডিটিটি ব্যবহারে মানে এরকম এফ দিয়ে মনে হয় ছিল না। মূলত এটা একটা ফরম্যাট আসলে, এটা একটা ফরম্যাট হিসেবে আসলে এখানে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত ধরে নিই এটা হচ্ছে কি nth অর্ডারের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখো ভিতরে কতগুলো তোমার আর্গুমেন্টস আছে। তাহলে যদি আমি d1 থেকে শুরু করে dn, তাহলে n টা আর xy, অর্থাৎ টোটাল আর্গুমেন্ট আছে n+2। আর f ইজ এ রিয়েল ফাংশন। জাস্ট এটা কিন্তু সিম্বলিক ভাবে ধরা, এছাড়া আর কিছুই না। আমাদের হয়তো বা তোমরা এর আগে মনে খেয়াল করেছো, দেখি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কিন্তু আসলে এভাবেই থাকে। তারা জাস্ট সিম্বলিক অর্থে ধরার জন্য তারা এরকম ভাবে ধরেছে, এছাড়া কিছু না। আমরা তাহলে এটাকে সলভ করে কার মান বের করব? অবশ্যই আমরা এটাকে সলভ করার পরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করব। আমাদের এই 10 নাম্বার সমীকরণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। যেহেতু অর্ডার হচ্ছে n, অবশ্যই এটাকে সলভ করার পরে আমরা nটা সলিউশন পাবো। এটা হয়তো আমরা কম বেশি বুঝি। এবং nটা কি পাওয়া যাবে? আরবিট্রারি কনস্ট্যান্ট পাওয়া যাবে সলভ করার পরে। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 1 হয়, ওটাকে আমাদের ইন্টিগ্রেশন একবার করতে হয়। একবার ইন্টিগ্রেশন করলে আমার কনস্ট্যান্ট অথবা আরবিট্রারি কনস্ট্যান্ট আমি একটাই পাই। অর্ডার 2 হলে দুইটা পাবো, অর্ডার n হলে nটা হলে আমি আরবিট্রারি কনস্ট্যান্ট nটা পাবো। সেই কনসেপ্টে আমি সেই কথাটা বললাম আসলে। যাই হোক, আমরা মূলত সলিউশন জিনিসটা কি ওইটা আপাতত বুঝবো। সলিউশন কিভাবে বের করে হয়তোবা আমরা পরের চ্যাপ্টার এগুলো শিখবো। আচ্ছা, এখানে সলিউশন গুলোকে আসলে দুইটা নামে ডাকে আসলে তারা। হ্যাঁ, মানে আমরা যখন সলভ করতে যাব আমরা দুই রকমেরই অ্যান্সার পেতে পারি। একটা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন আর একটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। আমি যদি একদম সহজ ভাষায় বলি যে এক্সপ্লিসিট সলিউশন কোনটা, আমি এটাকে সলভ করার পরে y f of x এই আকারে যদি কোনো অ্যান্সার পাই। আমি আবারও বলি, তারা কিন্তু ভিতরে অনেক কথা লিখেছে, তোমরা এটাই পড়বা, বাট আমি সাধারণ থিঙ্কিং এর অনুসারে বলতে চাচ্ছি আসলে। তাহলে এক্সপ্লিসিট সলিউশন কোনটা? যেটা হচ্ছে কি আমরা হচ্ছে মনে করো যে y কি টাইপের অ্যান্সার গুলো পাবো। y পাওয়া যাবে, মনে করো আর কি y পাওয়া যাবে অ্যান্সার গুলো y f of x আকারে পাওয়া যাবে। অতএব y থাকবে বাম পাশে, ডান পাশে থাকবে x এর কোন একটা ফাংশন। y কেন বাম পাশে? কারণ y তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ফাংশনের ভিতরে x থাকবে কারণ x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অতএব এই জাতীয় যে অ্যান্সার গুলো পাওয়া যাবে y f of x আকারে, ওই জাতীয় অ্যান্সার গুলোর নামই হচ্ছে মূলত এক্সপ্লিসিট সলিউশন। ঠিক আছে? আর তোমরা ভিতরের কথাগুলো আসলে পড়বা, আমি মূল ব্যাপারটা আসলে বলে দিলাম। আর ইমপ্লিসিট সলিউশন কাকে বলে? যেখানে এক্স ওয়াই গুলো একসাথে থাকবে আর ইকুয়াল টু 0 থাকবে ডান পাশে। এই টাইপের সলিউশন গুলোর নাম হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। ঠিক আছে? আর এরা দেখবে যে এখানে আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে a relation g of x, y equal to 0 is called an implicit solution of 10। আমাদের যে ইকুয়েশন নাম্বার 10 ছিল, যাকে আমরা সলভ করব, if this relation defines at least one real function f of the variable x on an interval i such that this function is an explicit solution of 10 on this interval। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যে ইমপ্লিসিট সলিউশনটা ফাইন্ড আউট করব, তাকে অবশ্যই কমপক্ষে একটা ওয়েতে এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা যাবে। এটা ব্যাপারটা হয়তো আমি একটু পরে এক্সাম্পলে দেখাবো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু আমি মনে করি। কারণ দেখো আমরা কিভাবে, এটা তো আমাদের ইমপ্লিসিট সলিউশন, তাই না? তাহলে আমি যদি এফ অফ এক্স টাকে যদি হাতের বাম পাশে নিয়ে আসি, তাহলে জিনিসটাকে কি লেখা যায়? y মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস এফ অফ এক্স টাকে আমি জি অফ এক্স কমা y বলতেই পারি, তাই না? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো ইমপ্লিসিট সলিউশনকে
অবশ্যই এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা যাবে। তারা বলে দিচ্ছে অ্যাটলিস্ট ওয়ান, কমপক্ষে একটা প্রকাশ করা যাবে মিনিমাম। ঠিক আছে? অতএব হয়তোবা আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার বলতেছি, এটা মনে করো যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা মানে সিম্বলিক ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারো চাইলে। এটার অর্ডার হচ্ছে n। এটাকে আমরা সলভ করার পরে আমি অ্যানসার গুলো পাবো। অ্যানসার গুলো আমি অবশ্যই ওয়াইডি অ্যানসার পাবো। মূলত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যানসার পাওয়া যাবে, কিন্তু যে অ্যানসার মানে সলিউশনটা পাবো সেটা দুই রকম, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। আমি আর অ্যানসারটা যদি এরকম আসে আর কি, y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে, আমি আবারও বলি y ইকুয়াল টু এফ অফ এক্স আকারটাও কিন্তু সিম্বলিক। কারণ কি, আমার তো এখানে একটা ফাংশন আসবে না, অ্যানসার কিন্তু আসবে এনটা, এনটা অ্যানসার আসবে। ওই এনটা অ্যানসারকে কিন্তু আমরা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা একসাথে লিখবো আর কি। আমি যেটা চাচ্ছি বলতে সেটা হচ্ছে, হাতের মানে লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের লিনিয়ার কম্বিনেশন থাকতে পারে, ফাংশন থাকতে পারে একটা, এভাবে আর কি। যদি y ইকুয়াল টু এফ অফ এক্স আকারে যদি আমার অ্যানসারটা আসে, ও তখন ওই অ্যানসারটার নাম হচ্ছে ইমপ্লিসিট অ্যানসার অথবা ইমপ্লিসিট সলিউশন বলতে পারো। কিন্তু যদি অ্যানসারটা এরকম আসতে পারে, যখন আমরা অঙ্ক করতে যাব তোমরা দেখবে যে আমাদের এক্স ওয়াই গুলো একসাথে থাকবে, ইকুয়াল টু জিরো থাকতে পারে ডান পাশে, অথবা চাইলে আমি ইমপ্লিসিট যে অ্যানসারটা আসছে তাকে আমি মডিফাই করেও তো সরি এক্সপ্লিসিট যে অ্যানসারটা আসছে তাকে আমি মডিফাই করেও তো ইমপ্লিসিট বানাতে পারি আসলে। কারণ আমি এফ অফ এক্স টাকে বাম পাশে নিয়ে আসলেই ডান পাশটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, আর ওয়াই আর এক্স গুলো একসাথে লেফট হ্যান্ড সাইডে চলে আসতেছে। তখন দেখা যাবে এটা দেখতে কিরকম হবে, জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এই টাইপের যদি এরকম ভাবে যদি অ্যানসার গুলো আসে, তখন ওই অ্যানসার গুলোর নাম হচ্ছে ইমপ্লিসিট সলিউশন আমরা বলতে পারি। আর প্রত্যেকটা ইমপ্লিসিট সলিউশন কি করা যাবে, মিনিমাম অ্যাটলিস্ট ওয়ান, একটা মানে একভাবে, যে কোনো একটা ওয়েতে তাকে কিভাবে লেখা যাবে, এক্সপ্লিসিট সলিউশন আকারে তাকে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে? মোটামুটি এটা আসলে তারপর লেখা 3 নম্বরে কি বলছে, বোথ এক্সপ্লিসিট সলিউশন ইমপ্লিসিট সলিউশন উইল ইউজুয়ালি বি কল্ড হচ্ছে সলিউশন। আসলে যেভাবে আমাদের অ্যানসারটা আসুক না কেন ওটা কোনো ব্যাপার না, বাট আমরা জাস্ট জানার জন্য আসলে জানলাম আমরা দুইটাকেই কি বলবো, মূলত আমরা আসলে অ্যানসার অথবা সলিউশন আসলে বলবো। ঠিক আছে? আমরা তাহলে এখন দুইটা এক্সাম্পল দেখে জিনিসটাকে আরো ক্লিয়ার করতে পারি। আচ্ছা দেখো, এখানে যে 12 যে ইকুয়েশনটা আছে 12, এটা মনে করো আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যদি একটু এক্সপ্লেন করি ব্যাপারটাকে, যদি ব্যাপারটাকে আমরা একটু বলি ভাবে যে এটার অর্ডার হচ্ছে 2, অতএব এবং দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে x। অতএব এটাকে সলভ করার পরে আমি দুইটা অ্যানসার পাবো। এটা কিভাবে সলভ করে হয়তো আমি পরে দেখাবো। আপাতত এটাকে সলভ করার পরে অ্যানসার পাওয়া গেছে sin x আর cos x। আবারও বলতেছি, এটাকে সলভ করার পরে অ্যানসার হচ্ছে কি sin x এবং cos x। দেখো তারা sin x এবং cos x কে কি করেছে, লিনিয়ার কম্বিনেশন আকারে লিখেছে। তোমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছো, লিনিয়ার কম্বিনেশন কাকে বলে হয়তো তোমরা জানো। হ্যাঁ, একটা ফাংশনের সাথে কি করব আমরা, আমরা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট আমরা গুণ করার মাধ্যমে লিনিয়ার কম্বিনেশন তৈরি করতে পারি। বাট তারা এখানে কিন্তু দেখো এই 2টা হচ্ছে মনে করো C1 আর 3টা হচ্ছে C2, এটাই দেওয়া উচিত ছিল। বাট তারা একটা যেহেতু এক্সাম্পল দিচ্ছে, এক্সাম্পলটাকে মানে পরিপূর্ণভাবে আমাদেরকে বোঝানোর জন্য তারা একটা পার্টিকুলার সলিউশন ধরে নিয়েছে এখানে। হয়তো এই জিনিসগুলো আমরা আরো ডিটেইলস পরবর্তীতে শিখবো, যখন এগুলো আমরা সলভ করা শিখবো। আপাতত এটাকে এই 12 ইকুয়েশনকে সলভ করার পরে দুইটা অ্যানসার আসছে, একটা হচ্ছে sin x, একটা হচ্ছে cos x, এবং তাদের লিনিয়ার কম্বিনেশন এটা আপাতত আমরা ধরে নিচ্ছি 2 sin x 3 cos x। তাহলে দেখো f of x ইকুয়াল টু কত লিখছে, 2 sin x 3 cos x। আসলে f of x তো আমরা লিখলাম, আমরা জানি f of x মানে কি, এই f of x টা মূলত এখানে কি হিসেবে আছে, এটা মূলত আসলে y। এটা তো আমরা শিওর সবাই আশা করি, এটাই হচ্ছে মূলত এখানে কি হিসাবে আছে, y আকারে আছে। y ইকুয়াল টু কত আছে, 2 sin x 3 cos x। অর্থাৎ এইভাবে, আর এই এই যে 11টা যে তার অ্যানসার, এটা তো আমরা খুব সহজেই বের করতে পারি। আমরা কি করব, y এর মানটা 12 নম্বর ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে বসাবো। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে তারা বলেছে y টাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ তুমি y টাকে দুইবার ডেরিভেটিভ করো, তুমি একটা অ্যানসার পাচ্ছ। তারপর তার সাথে কত যোগ করতে হবে, y যে ফাংশনটা আছে ওইটাই যোগ করতে হবে। তুমি যোগ বিয়োগ করো, করার পর দেখো তোমার অ্যানসারটা কত আসছে, 0 আসছে। তোমার রাইট হ্যান্ড সাইড 0 ছিল। অর্থাৎ আমরা খুব সাধারণ ভাবেই বলতে পারি, হয়তোবা তোমরা এর আগেও পড়েছো যে কি বলে এটাকে বিশুদ্ধ করা, কি ভেরিফিকেশন বলে, তাই না?
ভেরিফিকেশন বলে যে কোন একটা অ্যান্সার ওই সিস্টেমটাকে মানে ভেরিফাই করে কিনা, এটা আমরা চেক করতে পারি ইজিলি। তুমি এভাবে চেক করতে পারো। কিন্তু আমার মূল উদ্দেশ্যটা ছিল, এটা তো এটার অ্যান্সার আমরা বুঝতে পেরেছি, এটাকে যেহেতু লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসানোর মাধ্যমে রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা আসছে, কিন্তু অ্যান্সারটা কিভাবে প্রকাশ করা হয়েছে, y ইকুয়াল টু 2 sin x প্লাস 3 cos x, অথবা y ইকুয়াল টু এই পুরোটাকে তো আমরা f of x বলতে পারি। অতএব এখানে যেভাবে y তার অ্যান্সারটাকে প্রকাশ করা হয়েছে, এটা কি অ্যান্সার, এটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যান্সার। অতএব আমার যদি লেফট হ্যান্ড সাইডে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি কোনো একটা অংশ থাকে বা এক্সপ্রেশন থাকে, তাহলে ওইভাবে যে অ্যান্সারটা আমরা পাই বা যে সলিউশন গুলো পাই, ওই সলিউশন গুলোই হচ্ছে আমার মূলত এক্সপ্লিসিট সলিউশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এই 14 নাম্বারটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমি সলভ করেছি কোনো না কোনো ভাবে, বিভিন্ন মেথড আছে আমাদের সলভ করার। সলভ করার পরে অ্যান্সারটা আমার দেখো এরকম কিছু একটা আসছে। ঠিক আছে? তাহলে আমরা তো জানি যে এক্স আর ওয়াই গুলো যদি একসাথে থাকে, তখন আমরা তাদেরকে কি বলবো, ইমপ্লিসিট সলিউশন বলবো। চাইলে তুমি একটু ভেরিফাই করে দেখতে পারো, এই অ্যান্সার গুলো তুমি চাইলে এখানে বসাইতে পারো। তাহলে এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, তোমরা অবশ্যই ইমপ্লিসিট ফাংশনকে কিভাবে ডেরিভেটিভ করতে হয় তোমরা জানো, আমার যতটা মনে পড়ে জানো। তুমি মানগুলো বসাও, দেখবে যে তোমার অ্যান্সারটা ডান পাশটা 0 আসবে। আমাদের একটা কথা ছিল যে ইমপ্লিসিট ফাংশনকে কমসে কম যে কোনো একটা ওয়েতে এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা যাবে। তোমরা নিচে খেয়াল করতে পারতেছো, এটাকে কিন্তু এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা গিয়েছে। এই যে যেহেতু বুঝতেই পারতেছো ওয়াই স্কোয়ার আছে, অবশ্যই আমার দুইটা ফাংশন আসবে, এখানে বোঝাই যাচ্ছে। তাহলে দেখো প্রথমটাকে আমি বলতেছি f1 অফ x, চাইলে তুমি এটাকে y1 বলতে পারো, আর পরেরটাকে আমি বলতেছি f2 অফ x, যেটাকে আমি y2 বলতে পারো। তাহলে এটাই তো এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা, তাই না? কারণ লেফট হ্যান্ড সাইডে আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট হ্যান্ড সাইডে আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোন একটা এক্সপ্রেশন আছে। অতএব ইমপ্লিসিট সলিউশনের যে ডেফিনিশন ছিল, এটা মোটামুটি এটাকে স্যাটিসফাই করে। অতএব আমরা যেটা বলতে চাই, আমাদের অ্যান্সার যদি ইমপ্লিসিট আকারে আসে, তাকে কমসে কম একটা ওয়েতে বা যে কোনো একটা ওয়েতে এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা যাবে। অতএব সেই জিনিসটা এখানে আছে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এই পর্যন্ত শিখলাম যে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট সলিউশন কাকে বলে। আমি শিওর তোমরা যদি এই রসের বইয়ের ভিতরে কিন্তু আরো অনেক লাইন আছে, সেই লাইনগুলো একটু কষ্ট করলেও মানে পড়া উচিত। আসলে মাঝে মাঝে এই ডেফিনিশন গুলো পরীক্ষায় আসে, ভিতরে অনেক কথা আছে, এগুলো অবশ্যই পড়বা। এবার আমরা দেখি আরেকটু যে অন্য কিছু আছে কিনা। আচ্ছা, এবার আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে ফ্যামিলি অফ সলিউশন। ফ্যামিলি অফ সলিউশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এটার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝাই, তাহলে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের 16 নাম্বার একটা, আমি যে টপিকস গুলোর নাম বলতেছি, তোমাদের উচিত হবে খাতার মধ্যে এগুলো লিখে রাখা। কারণ কি, এই বইতে কিন্তু এক্সাম্পলের মাধ্যমে অনেক কিছু তারা বুঝিয়ে দেয়। অতএব হয়তোবা তখন তুমি আর খুঁজে পাচ্ছ না, তোমার কাছে যে বইয়ের যে শীট আছে বা যে চ্যাপ্টারটা তোমার কাছে সফট কপি আছে, তুমি খুঁজে নাও পেতে পারো। এজন্য আমি যে কিওয়ার্ডস গুলো বা আমি যে সেকশন গুলোর নাম বলতেছি, যেমন ফ্যামিলি অফ সলিউশন, এগুলো তোমাদের খাতায় লিখে রাখা উচিত। আচ্ছা, ফ্যামিলি অফ সলিউশনের কনসেপ্টটা বোঝার জন্য একটু খেয়াল করে দেখো, আমাদের হাতে মনে করো যে একটা ফার্স্ট অর্ডারের একটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমরা সলভ করব। সলভ করার পর অ্যান্সারটা কি আসছে, y = x² + c। আশা করি অ্যান্সারটা কিভাবে আসছে সবারই বোঝার কথা। তুমি দুই পাশে একবার ইন্টিগ্রেশন করো, তাই না? ইন্টিগ্রেশন করলে তোমার এই অ্যান্সারটা চলে আসবে। যেহেতু অর্ডার ছিল 1, অতএব আমার আরবিটারি কনস্ট্যান্ট একটাই থাকবে। এবার তোমরা খেয়াল করতে পারো, তাহলে এই যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটার নাম আমরা কি বলবো? এটা হচ্ছে 1 প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। কেন আমরা ফ্যামিলি বলতেছি? কেন ফ্যামিলি বলতেছি? কারণ তোমরা দেখতেছো যে সি আছে, সিটা হচ্ছে এখানে আরবিট্রারি একটা কনস্ট্যান্ট, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং 1 প্যারামিটার মানে হচ্ছে তোমার অর্ডার 1 ছিল, সি তো একটাই আসছে, এইজন্য এটাকে আমরা 1 প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশনস বলতেছি। আর ফ্যামিলির আরেকটা সিমিলার ওয়ার্ড হতে পারে সেট অফ সলিউশন হতে পারে, এটাও হতে পারে। ওকে, যাই হোক, এটাকে ফ্যামিলি বলার কারণ হচ্ছে এখানে কিন্তু সি এর মানটা হচ্ছে আরবিট্রারি। তুমি সি এর কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু এখানে বসাতে পারো। যদি অঙ্কের মধ্যে যদি কোনো কন্ডিশন দিয়ে দিত, এখানে যদি তার কমা দিয়ে যদি কোনো কন্ডিশন দিয়ে দিত, তাহলে সেই কন্ডিশন আমি যদি এই অ্যান্সারের উপরে অ্যাপ্লাই করতাম, অ্যাপ্লাই করে কিন্তু আমি সি এর মানটা বের করতে পারতাম। তখন সি এর মানটা যদি আমি এখানে বসাতাম, তখন যে সলিউশন পেতাম তার নাম হতো পার্টিকুলার সলিউশন।
আমি আবারও আমি যে শব্দগুলো আজকে উচ্চারণ করতেছি তোমরা কিন্তু খাতায় লেখো। তাহলে আমি এখানে বললাম কি ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। এই ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন মানে ফ্যামিলি অফ সলিউশন গুলোর আরেকটা নাম হচ্ছে জেনারেল সলিউশন আসলে মূলত। কারণ জেনারেল সলিউশন কাকে বলে? জেনারেল সলিউশনটা হচ্ছে যে সলিউশনটার মধ্যে সবগুলো সলিউশন লুকিয়ে আছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। কথাটাকে আমি এভাবে বলতে পারি চাইলে। তাহলে যদি প্যারামিটার যদি দুটো থাকে তাহলে টু প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন বলবা, যদি অর্ডার টু হয়। যদি অর্ডার যদি এন হয় তাহলে এন প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন বলবা। কিন্তু এই ফ্যামিলি অফ সলিউশন গুলোই হচ্ছে মূলত আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম ফ্যামিলি কেন বলে, কারণ সি এর মান তুমি এখানে 5 বসাও একটা পার্টিকুলার সলিউশন পাবা, সি এর মান তুমি 0 বসাও আরেকটা পার্টিকুলার সলিউশন পাবা, সি এর মান তুমি -100 বসাও আরেকটা পার্টিকুলার সলিউশন পাবা। অতএব এই অ্যানসারটার মধ্যে এই যে 18 যে অ্যানসারটা আছে এই অ্যানসারটার মধ্যেই এই 16 যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে তার সবগুলো অ্যানসার এই এই 18 এর মধ্যে লুকিয়ে আছে। লুকিয়ে আছে মানে কি 18 এর মধ্যে সবগুলো অ্যানসার আছে। যেহেতু আমাদের জেনারেল সলিউশন কাকে বলে, যে অ্যানসারটার মধ্যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সবগুলো অ্যানসার আমি খুঁজে পাবো ওইটাই হচ্ছে জেনারেল সলিউশন। আর ওই প্যারামিটারের মান যদি আমি বসাতে পারি সেটা অঙ্কের মধ্যে কোনো হিন্স থাকতে পারে, যেটা বললাম কোন একটা কন্ডিশন থাকতে পারে, কন্ডিশন থাকলে আমি কন্ডিশন ইউজ করে আমি সি এর মানটাকে ফাইন্ড আউট করতে পারি। সি এর মান যদি এই 18 এ বসাই দিই তখন আমি যে সলিউশনটা পাবো তার নাম হচ্ছে পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, যেটা তাহলে দেখো এই সি এর মানের উপরে ভিত্তি করে দেখো আমি কতগুলো কার্ভ তাইলে আমি ড্র করতে পারি। আসলে মূলত দেখো গ্রাফটা কার ছিল, আমার ফান্ডামেন্টাল গ্রাফটা ছিল কিন্তু y = x স্কয়ারের। এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল গ্রাফ। তোমরা হয়তো বা ক্যালকুলাস পড়েছো, ক্যালকুলাসের মধ্যে কিন্তু অ্যান্টনের বইয়ের প্রথম চ্যাপ্টার গুলোর মধ্যেই কিন্তু ফাংশনের গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয় তারা ওইখানে শিখিয়ে দেয়। আমার জানা মতে অনেকগুলো নিয়ম আছে, যদি কেউ যদি ওই টেবিল ফরম্যাটে না করে ফ্রি হ্যান্ডে আঁকতে চাও তাহলে ওই নিয়মগুলো জানার প্রয়োজন পড়ে যতটা আমার মনে পড়ে। তাহলে y = x স্কয়ার ছিল আমার ফান্ডামেন্টাল গ্রাফ এবং সি এর মানের উপর ভ্যারি করে আমরা দেখো কতগুলো চিত্র পেলাম, সবগুলোই কিন্তু আসলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু সলিউশন। তাহলে এরকম অসংখ্য সলিউশন আসলে পাওয়া সম্ভব, এই জন্য এটাকে আমরা বলি ফ্যামিলি অফ সলিউশন বলি। এখানে টোটাল যতগুলো সলিউশন আছে অথবা এটাকে সেট অফ সলিউশন আমরা চাইলে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যে জিনিসগুলো উচ্চারণ করলাম সেটা ছিল জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন। আমি বিশ্বাস করি তোমরা জেনারেল সলিউশন কাকে বলে পার্টিকুলার সলিউশন কাকে বলে বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কিওয়ার্ডস গুলো বা এই হেডলাইন গুলো অবশ্যই তোমাদের লিখে নেওয়া উচিত আসলে জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন কাকে বলে। এখন আমরা চাচ্ছি দেখি আমরা পরের চ্যাপ্টারে যাওয়া যায় কিনা। তোমরা কিন্তু এই যে এক্সারসাইজ আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারের আমরা 1.2 নাম্বার সেকশনে আছি। তোমরা এই এক্সারসাইজ গুলো একটু দেখবা যে আসলে ভিতরে তারা কি কি কথাগুলো বলতে চেয়েছেন, একটু সম্ভব হলে দেখা উচিত আসলে আমি মনে করি এগুলো একটু দেখবা। আচ্ছা এখন আমরা যেটা দেখব যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতে আমরা কি বুঝি। আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে সি এর মান আমরা কিভাবে বের করব, আমরা যে আমাদেরকে মনে করো যে জেনারেল সলিউশন দিয়ে আমরা হয়তো বা আমাদেরকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়ে দিবে ওটাকে সলভ করলেই আমরা আসলে জেনারেল সলিউশনটা পেয়ে যাব। হ্যাঁ, যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে তাহলে দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম যদি দেওয়া থাকে তাহলে আমরা পার্টিকুলার সলিউশনটা বের করতে আমরা আসলে পারবো। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো dy/dx = কত 2x। এটা হয়তো বা আমরা একটু আগে সলভ করেছিলাম যার অ্যানসারটা আসছিল কত y = x² + c আসছিল, তোমাদের হয়তো বা খেয়াল আছে। তারা দেখো এই অঙ্কের সাথে এক্সট্রা একটা কিছু অ্যাড করে দিয়েছে। কি অ্যাড করেছে আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তারা এখানে কিছু একটা অ্যাড করে দিয়েছে। দেখো x = 1, this solution f has the value কত 4। তারা একটু কি বলে ডিসক্রাইব করে কথাটা আসলে বলেছে। কেউ কি হাত তুলেছো নাকি না? আচ্ছা যাই হোক, দেখো এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটাকে সলভ করার পর আমরা কত পাচ্ছি, এটা কি আছে dy/dx = 2x। এটাকে সলভ করলে পাওয়া যাবে y = x² + c, এটা আমরা জানি। কিন্তু তারা অঙ্কের মধ্যে আরেকটু হিন্টস দিয়ে দিয়েছে, তোমাদের আমি বলেছিলাম হিন্টস দিবে। হিন্টস মানে হচ্ছে কোন একটা কন্ডিশন দিয়ে দিবে
ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে। তারা একটা কন্ডিশনের কথা বলতেছে, বাট আমরা হয়তো এখনো ক্লিয়ার হতে পারতেছি না। দেখি ক্লিয়ার হওয়া যায় কিনা। তারা বলতে চাচ্ছে এখানে যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান দিস সলিউশন এফটাই কিন্তু মূলত হচ্ছে ওয়াই, ওয়াই এর মানটা কত হবে? 4 হবে। হয়তো বা তোমরা কথাটা বুঝে গেছো। আমি যদি জিনিসটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করতে পারি কিনা দেখি তারা আসলে এটা বলতে চাচ্ছে। একটু সবাই ভালোভাবে খেয়াল করে দেখো। আমি আবারও বলি যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গুলো বোঝার জন্য আমাদেরকে এই জিনিসগুলো একটু বোঝা উচিত। dy বাই dx কিন্তু কত দেওয়া ছিল? 2x দেওয়া ছিল, এবং আরেকটা জিনিস হিন্স দেওয়া ছিল such that at x equal to 1 this solution f has the value 4. সলিউশন f আর y কিন্তু একই জিনিস এক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই কথাটাকে এভাবে না বলে আমরা এভাবে ডিসক্রাইব করতে পারি dy বাই dx equal to 2x, y of 1 equal to কত? 4. অতএব আমাদের প্রথম কাজ হবে dy বাই dx 2x টাকে সলভ করা। হ্যাঁ, আমরা আমাদের সাধারণ নিয়ম অনুসারে সলভ করব। সলভ করলে আমরা অবশ্যই এটা পাবো y equal to x square plus c পাবো। তাহলে এটা কিন্তু আমার জেনারেল সলিউশন, তোমরা হয়তো বা এতক্ষণে বুঝে গেছো। অথবা তুমি চাইলে এটাকে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন বলতে পারো। এই ফ্যামিলি অফ সলিউশন মানেই হচ্ছে মূলত জেনারেল সলিউশন। আর ওয়ান প্যারামিটার মিন্স হচ্ছে সি এখানে একটা আছে বলে আরবিটারি কনস্ট্যান্ট, যেখানে সিটা হচ্ছে কি একটা আরবিটারি কনস্ট্যান্ট। এখন আমি কি করব? এই হিন্সটা কাজে লাগানোর চেষ্টা করব, যেটাকে আমরা কন্ডিশন বলি। দেখো এক্স এর মান কত? এক্স এর মান 1, অতএব 1 স্কয়ার। আর y এর মান কত? 4। তাহলে এটা 4 ইকুয়াল টু 1 প্লাস সি হয়ে যাচ্ছে। তাহলে সি এর মানটা কত দাঁড়াচ্ছে? 3 দাঁড়াচ্ছে, যতটা মনে পড়ে। হ্যাঁ দেখো, যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সি এর মানটা আসবে 3 আসবে। এখন সি এর মানটা আমরা কোথায় বসাবো? যেখানে আমাদের জেনারেল সলিউশনটা বের করা ছিল। তাহলে এখন আমার অ্যানসারটা কত আসলো? y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3। তাহলে এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। কার জন্য পার্টিকুলার সলিউশন? আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য পার্টিকুলার সলিউশন। আর এই 12 যে অ্যানসারটা আসছে, এক্সপ্লিসিট আকারে যে অ্যানসারটা আসছে, এটা হচ্ছে জেনারেল সলিউশন। কার জন্য? আমার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। বাট আমরা আমাদের টার্গেট হচ্ছে এখানে মূলত ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কাকে বলে আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম কাকে বলে সেটা বোঝার মূল ব্যাপারটা হচ্ছে এটা। এখানে কিন্তু অনেক কিছু কথা লেখা আছে, এটা পড়বা, এখানে পড়বা, বাট আমি এক্সাম্পলের মাধ্যমে চাচ্ছি বুঝাইতে। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে পরপর, 12 এবং 13-এ। আমরা আগে 12 দেখি ভালোভাবে। দেখো এখানে একটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এবং তাদের সাথে কি দেওয়া আছে? কিছু কন্ডিশন দেওয়া আছে। এই টাইপের প্রবলেম গুলোকে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলবো নাকি বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলবো, সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, মূলত কন্ডিশন গুলোর উপরে ভিত্তি করেই প্রবলেম গুলোর নামকরণ করা হয়। তাহলে দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে কি? y of 1 equal to 3, y প্রাইম, প্রাইম মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, কার সাপেক্ষে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। y প্রাইম অফ 1 equal to কত? -4। অর্থাৎ মূলত এটাই হচ্ছে আমার কি প্রবলেমটা। ঠিক আছে, এখন আমি কিভাবে বুঝবো এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নাকি বাউন্ডারি ভ্যালু প্রবলেম? তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমি জানি না তোমরা কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর প্রবলেম গুলো করছো কিনা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস প্রবলেম গুলো তোমরা হয়তোবা খেয়াল করেছো, সব সময় ওদের মেথড গুলো শুরুতেই একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেয়। এটা হয়তোবা সবাই খেয়াল করেছো, বা যদি তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস যদি কন্টিনিউ করে থাকো, বা এটা মনে হয় সেকেন্ডারি থাকার কথা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেখবে যে প্রত্যেকটা প্রসিডিউর বা মেথডের মধ্যে কি করে? সাধারণত একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেয়, যেটাকে আমরা এক্স নট বলি। এক্স নট হচ্ছে একটা একটা ভ্যালু, যেটা ধরার মানে ওই মেথডের নিয়মই হচ্ছে যে কোনো মেথডের মধ্যে একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নেয়, মানে জাস্ট মেথডটাকে স্টার্ট করে ওই ভ্যালু দিয়ে। ওরকমই কিছু একটা ভ্যালু এখানে আছে। খেয়াল করে দেখো এখানে যে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনের ভিতরে কিন্তু এক্স এর মানটা কিন্তু সেম। এক্স এর যে মানগুলো আছে, এটাও 1, এটাও 1, অথবা এটা যদি অন্য কোনো প্রবলেমে এটাও যদি 5 থাকে, এটাও যদি 5 থাকে, যদি সেম থাকে, আমি যেটা বলতে চাচ্ছি কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেমের মধ্যে যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে, সবগুলো কন্ডিশনের মধ্যে এক্স এর ভ্যালুটা যদি সেম থাকে, এক্স এর ভ্যালুটা যদি সেম থাকে, ওই টাইপের প্রবলেম গুলোর নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। হয়তো বা তোমরা যদি উপরের কথাগুলো পড়ো অথবা এক্সাম্পল গুলো যদি ভালোভাবে পড়ে আসো, তারপরে দেখবে যে এখানে লেখাই আছে ভালোভাবে। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কাকে বলে একটু ভালোভাবে পড়লে বুঝতে পারবা। এই যে রিলেটেড টু কি? 1x ভ্যালু। রিলেটেড টু কি বলতে চাচ্ছে তারা? রিলেটেড টু হচ্ছে 1x ভ্যালু।
এই কথার মানেই হচ্ছে যতগুলো কন্ডিশন দেওয়া থাকবে সবগুলো কন্ডিশনের ভিতরে এই যে এক্স এর মানটা একই থাকবে। যদি থাকে এই টাইপের প্রবলেম গুলোর নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে বোঝাই যাচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলোর মধ্যে কি থাকবে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলোর মধ্যে কি থাকবে, টু ডিফারেন্ট এক্স ভ্যালুস থাকবে। অর্থাৎ দুইটা, মানে এটাকে আমরা 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতে পারি। আর দেখো আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গুলো আরেকটা নাম আছে 1 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু প্রবলেম। হ্যাঁ, একটু সিমিলার নামগুলো পড়া উচিত। এই যে খেয়াল করো 13 এক্সাম্পলে কি বলেছে, একটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। মূলত ওইটা নিয়ে আমার কোনো আপাতত হেডেক নাই, আমার দেখতে হবে কন্ডিশন গুলো কিভাবে আছে। একটা আছে 0 আর একটা আছে π/2। অর্থাৎ এই টাইপের যে প্রবলেম গুলোর নাম হচ্ছে কি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এখানে এক্স এর যে দুইটা মান আছে ওই দুইটা মান আসলে বাউন্ডারি পয়েন্টে আছে, ঠিক আছে। এখানে একটা এটা একটা ওয়ান কাইন্ড অফ বাউন্ডারি পয়েন্ট, বাট দুইটা কিন্তু সেম। এই জন্য এই টাইপের প্রবলেম গুলোর নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আর এইখানে এটার নাম হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। যাই হোক, আমরা এখনো পর্যন্ত কিন্তু বেসিক চ্যাপ্টারে আছি, আমরা বিভিন্ন রকম ডেফিনিশন গুলো শিখছি। এই ডেফিনিশন গুলো হয়তো বা আমাদের পরবর্তী অঙ্কগুলো যখন আমরা দেখবো, যারা অঙ্কগুলো দেখে যেন সহজে বুঝতে পারি এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের প্রবলেম অথবা এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমের প্রবলেম, ঠিক আছে। এটা বোঝার জন্য জাস্ট আমি এই ডেফিনিশন গুলো পড়ালাম। আমি আবারও বলি, তোমরা কিন্তু ডেফিনিশন গুলো, আমি তো এক্সাম্পলের মাধ্যমে বুঝালাম, তোমাদের কিন্তু ডেফিনিশন গুলো প্রপারলি শিখতে হবে। তোমরা চাইলে গুগলের হেল্প নিতে পারো, অথবা তোমরা চাইলে রসের বই বা জিলের বই অথবা রেনভিলের বইয়ের হেল্প নিতে তোমরা চাইলে পারো। আচ্ছা, এরপর দেখো ডেফিনিশন গুলো মনে এখানেও আছে, তোমরা দেখবা খুঁজবা ডেফিনিশন গুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এগুলো পড়তে হবে, পড়লে আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো আমাদের যে অ্যান্সার গুলো আসবে, অ্যান্সার গুলো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলভ করার পর যে অ্যান্সার গুলো আসে তাদের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস নিয়ে আমাদেরকে একটা থিওরাম আছে, ওই থিওরামটা আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখুন এখানে হচ্ছে যে বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস কত থিওরাম নামে একটা থিওরাম আছে। এই থিওরামটা এখানে মূলত ফার্স্ট অর্ডারের থিওরাম হিসেবে তারা দিয়েছে, এটার কিন্তু nth অর্ডারেরও কিন্তু থিওরামটা আছে। আমরা যেহেতু আপাতত অর্ডার 1 নিয়ে কাজ করব একটু পরে, এজন্য আমরা আপাতত অর্ডার 1 এর জন্য আমরা এই থিওরামটা আমরা পড়ি। এটার কিন্তু এক্সটেন্ডেড থিওরামটা আছে, যেটা বললাম nth অর্ডারের থিওরামটাও এই বইতেই আছে, হয়তো অন্য কোনো চ্যাপ্টারে আছে। আমরা প্রথমত যেটা ইজি আছে সেটাই বোঝার চেষ্টা করি। দেখি বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরাম, আমার যে সলিউশন গুলো আসবে ওই সলিউশন গুলো যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে সলিউশন এক্সিস্ট করবেই এবং সেটা যে ইউনিক হবে সেটা আসলে আমরা এই থিওরামের মাধ্যমে যাচাই করতে পারবো। প্রথমে দেখো এখানে এটাকে এই থিওরামটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইটা পার্ট আছে। একটা প্রথম অংশ আছে হাইপোথিসিসটা, আর সেকেন্ড পার্টে আছে কনক্লুশনটা। আমরা হাইপোথিসিস গুলো একটু ভালোভাবে বুঝতে হবে। প্রথমে দেখো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তারা কনসিডার করে নিয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের এবং ফার্স্ট ডিগ্রির। তাহলে dy বাই dx ইকুয়াল টু কত আছে, dy বাই dx ইকুয়াল টু এখানে আছে f অফ x, y। এখন হাইপোথিসিসটা কি কি আছে আমরা সেটাকে লক্ষ্য করি, মানে কি কি কন্ডিশন গুলো আমাকে স্যাটিসফাই করতে হবে, কি কি কন্ডিশন গুলো আমাকে স্যাটিসফাই করতে হবে। প্রথম যে কন্ডিশনটা হচ্ছে the function f is a continuous function of x and y in some domain d of the xy plane. In some domain d of xy plane, এটা বেশি একটা, এই শব্দটা বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট ইটস ওকে। ডোমেন বলতে আসলে আপাতত কোন একটা নির্দিষ্ট অঞ্চলকে বা কোন একটা ইন্টারভেলকে তারা বলতে চেয়েছে যেটা xy প্লেনের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমার dy বাই dx বাদ দিয়ে আমার যতগুলো ফার্স্ট অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদেরকে আমি দিই, তোমার প্রথম কাজ হচ্ছে, আমি যদি বলি আমি তোমাদেরকে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিলাম, আমি যদি বলি যে ওইটার উপরে তুমি এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরামটা অ্যাপ্লাই করে দেখো এখান থেকে কোনো সলিউশন বের করা যাবে কিনা, যদি যায় সেটা ইউনিক হবে কিনা টেস্ট করো। তোমার প্রথম কাজ হবে ওই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে, এই যে 28 যে ইকুয়েশনটা আছে এখানে, এই মডেলে সাজানো। মডেলটা কি, dy বাই dx থাকবে শুধু, তার সাথে সব থাকবে, কোএফিশিয়েন্ট থাকবে কিন্তু 1, আর ইকুয়াল টু দিয়ে সবাইকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে পাঠানোর পরে যে ফাংশনটা পাচ্ছি তার নামই হচ্ছে f অফ x, y। আমি আবারও বলি, আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যতগুলো মডেল দেখবা তোমাকে ঠিক এই মডেল অনুসারে কাজ করতে হবে, এই মডেলের বাইরে যাওয়া যাবে না।
আমি মডেলটাকে আরেকবার এক্সপ্লেন করতেছি। যদি ফার্স্ট অর্ডার হয় এবং তোমাকে যদি বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিটনেস থিওরাম অ্যাপ্লাই করতে বলে এই কোন একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে, তোমার প্রথম কাজ হবে তাকে এই যে 28 যেভাবে সাজানো আছে এভাবে সাজিয়ে নেওয়া। তাহলে dy/dx থাকবে হাতের বাম পাশে এবং তার সাথে কোএফিশিয়েন্ট থাকবে কত, 1 থাকবে, সহগটা থাকবে 1, আর ইকুয়াল টু ডান পাশে থাকবে সবাই। তাহলে ডান পাশে যে যা থাকবে তার নামই হচ্ছে f(x, y)। আমার প্রথম কন্ডিশন হচ্ছে ডান পাশে যে ফাংশনটা আছে সেটা কি হইতে হবে, কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে অফ x and y। আমি জানি না তোমরা ক্যালকুলাস 2 করতেছো কিনা। তোমাদের ক্যালকুলাস 1 ছিল সিঙ্গেল ভেরিয়েবলের ক্যালকুলাস, আর সেকেন্ড ইয়ারে যে ক্যালকুলাস আছে ক্যালকুলাস 2 ওটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস অথবা সেকেন্ড ভেরিয়েবল বা থার্ড ভেরিয়েবল বলতে পারো চাইলে। এইখানে কিন্তু তারা একটা ফাংশনের একটা কি বলেন 2 ভেরিয়েবলের একটা ফাংশন কিভাবে কন্টিনিউয়াস হয় ওই জিনিসগুলো কিন্তু ক্যালকুলাসের এখানে পাওয়া যায়। হয়তোবা আমি এটা এখানে আমি এক্সপ্লেন করব না, তোমাদেরকে এই যে সেকেন্ড ইয়ারে যে ক্যালকুলাসটা আছে ওইখান থেকে আমার ধারণা তোমাদেরকে শিখে নিতে হবে। অতএব একটা ফাংশন সিঙ্গেল ভেরিয়েবলের কন্টিনিউটি তো খুব সোজা, তাই না? সিঙ্গেল ভেরিয়েবলের কন্টিনিউটির মধ্যে কি ছিল, ফাংশনটা যদি এট দা পয়েন্ট যদি x0 এ কন্টিনিউয়াস প্রমাণ করতে বলে তাহলে x0 এ ফাংশনটা ডিফাইন হইতে হবে, x0 এ তার একটা লিমিট ভ্যালু থাকবে, আর থার্ড কন্ডিশন ছিল লিমিট ভ্যালু আর ফাংশন ভ্যালু সমান হবে, তখনই আমি ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতে পারি। আসলে থার্ড কন্ডিশনটা ইম্পর্টেন্ট, তাই না? ফাংশন ভ্যালু আর লিমিট ভ্যালু সমান হলে ফাংশনটাকে আমি কন্টিনিউয়াস বলতে পারি। এরকমই কোন একটা কনসেপ্ট থাকবে আশা করি সেকেন্ড ভেরিয়েবলের জন্য। আমি বিশ্বাস করি তোমরা এটা আসলে পড়ে নিবা নিজ দায়িত্বে, যে অথবা ক্যালকুলাস 2 তে কিন্তু এটা পড়ানো হয় যে একটা ডাবল ভেরিয়েবল অথবা মাল্টি ভেরিয়েবলের ফাংশন কোন সময় কন্টিনিউয়াস হয়, এটা তোমাকে ওইখান থেকে জেনে নিতে হবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি আমার 28 এর মতো যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, আমার প্রথম হাইপোথিসিস হচ্ছে বা প্রথম চেষ্টা থাকবে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, এটা হচ্ছে প্রথম চেষ্টা থাকবে। দেখো সেকেন্ড কন্ডিশনটা কি, দ্য পার্শিয়াল ডেরিভেটিভ। আই থিংক সো তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ কাকে বলে তোমরা জানো। তা পার্শিয়াল ডেরিভেটিভ কার পার্শিয়াল ডেরিভেটিভ সেটা বুঝতে হবে। ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। একটু কিন্তু খেয়াল করার বিষয় এখানে আছে। অতএব ওয়াইটা যেহেতু উপরে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা যেহেতু নিচে সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অতএব আমার f(x, y)টাকে আমি ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে তাকে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে যে অ্যানসারটা আসবে বা যে নতুন ফাংশনটা আসবে ওই ফাংশনটাও কি আবার কি হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। কোথায় মানে কার কার জন্য কন্টিনিউয়াস হবে, এক্স আর ওয়াই এর জন্য। আই মিন দ্যাট এটাও কিন্তু তাহলে ডাবল ভেরিয়েবলের জন্য কন্টিনিউয়াস তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? অতএব তাহলে আমাদের হাইপোথিসিস হচ্ছে দুইটা। প্রথমত ফাংশন নিজে কন্টিনিউয়াস হবে, সেকেন্ড ভেরিয়েবলের প্রবলেম সেকেন্ড ভেরিয়েবলের জন্য তোমার কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ওই ফাংশনটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করব, করার পর নতুন যে ফাংশন পাবো ওই ফাংশনটাও আবার কি হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। অর্থাৎ এই দুইটা কন্ডিশন হচ্ছে আমার মূলত হাইপোথিসিস। এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আমরা কি পাবো সেটা আমরা কনক্লুশনে যে দেখতে পারি। আচ্ছা, এর মধ্যে আমাদেরকে আরেকটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। এই যে আমরা যে সাম ডোমেন বলছিলাম, ওই ডোমেন থেকে আমরা একটা পয়েন্ট নিয়ে নিব, x0 y0 একটা পয়েন্ট নিয়ে নিব, একটা যে অঞ্চল, আমরা যে একটা ফিক্সড একটা অঞ্চল, সাধারণত আমরা কোনো কিছু আলোচনা করতে চাইলে এটাকে আমরা আসলে ইনফিনিটি মানে প্লেস নিয়ে আলোচনা করাটা আসলে ভালো না। আমরা একটা নির্দিষ্ট ডোমেন নিয়ে নিই বা নির্দিষ্ট একটা এরিয়া বা একটা অঞ্চল নিয়ে নিই, তাই না? একটা ইন্টারভেল নিয়ে নিই, এতে হয় কি আমাদের সুবিধা হয় আসলে আলোচনা করতে গেলে। যাই হোক, আমরা কি করলাম, একটা পয়েন্ট নিয়ে নিলাম, ডি থেকে একটা পয়েন্ট নিয়ে নিলাম যেটা আমাদের ডোমেন ছিল, আসলে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার কনক্লুশনটা কি, আমার হাতে কি কি আছে, আমি ধরে নিয়েছি ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হয়েছে এবং তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে যে নতুন ফাংশনটা আসছে পার্শিয়াল ডেরিভেটিভটা সেটাও কন্টিনিউয়াস হয়েছে। তাহলে আমরা কি পাবো, যদি উপরে দুইটা কন্ডিশন হাইপোথিসিস যদি ঠিক থাকে তাহলে আমার কনক্লুশনটা কি দাঁড়াবে, দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন ফাই। হ্যাঁ, আমরা তাহলে বুঝতে পারলাম কন্টিনিউয়াস ফাংশনটা কন্টিনিউয়াস, তার পার্শিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস যদি হয় আমরা তাহলে কি পাবো, তাহলে আমার সলিউশনটা কি পাওয়া যাবে, একটা সলিউশন এক্সিস্ট করবে এবং সেটা কি হবে, ইউনিক সলিউশন হবে, যার নাম দিয়েছি আমরা ফাই।
এটা জাস্ট সিম্বলিক সিম্বলিক অর্থে আসলে তার নাম পাই দেওয়া হয়েছে। সে কার সলিউশন হবে? আমাদের এই যে 28 যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল তার সলিউশন হবে। এবং ডিফাইন অন সাম ইন্টারভেল, এবং ওই ফাংশনটা কোন একটা ইন্টারভেলের মধ্যে ডিফাইন করা হবে। ইন্টারভেলটা কেমন হতে পারে? x মাইনাস এক্স নট লেস দেন ইকুয়াল টু এইচ, অ্যাবসলিউট ভ্যালু আকারে দেওয়া আছে। তোমরা জানো এটাকে ইজিলি ইন্টারভেল আকারে প্রকাশ করা সম্ভব। তাহলে এটাকে যদি আমি সাধারণভাবে ভেঙে দিই, তাহলে মাইনাস এস থেকে এক্স মাইনাস এক্স নট লেস দেন ইকুয়াল টু এইচ এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, যেখানে এসটা কি? এসটা হচ্ছে খুবই একটা ছোট একটা ভ্যালু, ইজ সাফিসিয়েন্টলি স্মল দ্যাট স্যাটিসফাই দ্য কন্ডিশন। এই যে আমার যে ইউনিক সলিউশনটা আসছে, এবং আমার তোমাদের হয়তো মনে আছে আমি একটা পয়েন্ট নিয়েছিলাম। আমরা জানি যে এটাকে আমি সলিউশন কোন সময় বলবো? যখন কি হবে, এক্স নট এর মানটা যদি আমি ফাইয়ের মধ্যে যদি আমি ইনপুট দিই, অবশ্যই অ্যান্সারটা কি আসতে হবে? ওয়াই নট আসতে হবে। তখনই তো আমি তাকে সলিউশন বলতে পারবো। তাহলে মোটামুটি এটুকুই ছিল আসলে আমার বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরাম। হয়তো বা এখানে কিন্তু অনেক কিছু এক্সপ্লেন করার আছে, কিন্তু এটা তারা যেহেতু থিওরাম, তারা এটাকে সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করেছে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই জাতীয় থিওরামের প্রমাণগুলো বইতে আছে অথবা ইন্টারনেটে আছে, একটু পড়ে নিলে তোমার আরো বেসিক ধারণাটা বাড়বে। তাহলে আমি আরেকবার যদি এক্সপ্লেন করি, তাহলে আমার একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটা হচ্ছে মডেল ইকুয়েশনটা। আমার হাইপোথিসিস হচ্ছে এফটা হবে কন্টিনিউয়াস, আবার ডেল এফ বাই ডেল ওয়াইটা হবে কন্টিনিউয়াস, এবং আমি একটা পয়েন্ট ধরে নিব এক্স নট ওয়াই নট ডি থেকে, মানে ওই রিজিয়ন অথবা ডোমেন থেকে একটা পয়েন্ট নিয়ে নিব। যদি উপরের দুইটা হাইপোথিসিস ঠিক থাকে, তাহলে আমার কনক্লুশনটা কি দাঁড়াবে? দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন, মানে সলিউশনটা এক্সিস্ট করবে এবং সেটা ইউনিক সলিউশন হবে, যেটাকে আমরা ফাই বলতে, মানে ফাই এর নামে ডাকবো। এবং ফাইটা কি স্যাটিসফাই করবে? ফাই অফ এক্স নট ইকুয়াল টু কি হবে? ওয়াই নট হবে। মোটামুটি এটাই হচ্ছে আমার বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরাম। এই থিওরামটার উপরে ভিত্তি করে আমরা এরপরে তিনটা এক্সাম্পল দেখব। তিনটার মধ্যে আমি হয়তো একটা বুঝিয়ে দিব আর দুইটা তোমাদের জন্য থাকবে। আমি আবারও বলি, এই থিওরামটার ভিতরে কি কি কথাগুলো আছে এটা কিন্তু এখানে এক্সপ্লেন করার তারা চেষ্টা করেছে। আমি রিকোয়েস্ট করব তোমরা এক্সপ্লেনেশন গুলো একটু পড়বা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি তাহলে প্রথম প্রবলেমটা একটু ধরি। তাহলে দেখো এখানে একটা ইনিশিয়াল ভ্যালু, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে, আমরা হয়তো বা সাধারণ সেন্সে ফেলেছি। এটা যেহেতু অর্ডার 1 এবং এখানে একটাই কন্ডিশন, অর্ডার 1 হলে একটাই কন্ডিশন দেওয়া থাকে, অর্ডার 2 বা 3 হলে কন্ডিশনগুলো এভাবে বাড়তে থাকে। আচ্ছা, যাই হোক, এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটাকে তারা বলছে এটার উপরে কি অ্যাপ্লাই করতে, এটা কিন্তু তারা সলভ করতে বলে নাই। আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যখন তোমরা বেসিক এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরাম তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলবে বা ইউজ করতে বলবে, তখন কিন্তু তোমাদেরকে তারা সলভ করতে বলে না আসলে। মূলত এটা কিন্তু একটু বুঝতে হবে। তারা বলছে শুধুমাত্র হাইপোথিসিস এবং কনক্লুশনটাকে একটু এক্সপ্লেন করতে থিওরামটার মাধ্যমে, থিওরামটার অনুসরণ করে। এখানে কিন্তু তারা সলভ করতে বলে না। তোমরা হয়তো বা এই প্রশ্নটা সাধারণত চ্যাপ্টার তোমাদের সেট 1 এ আসে, কোশ্চেনে তোমরা হয়তো বা দেখে থাকবা। ওইখানে কিন্তু কাউকে সলভ করতে বলে না। তোমরা যেটা ভুল করো, তোমরা এটাকে সলভ করে ফেলো, বাট এটাকে সলভ করতে তারা বলে নাই। তারা বলছেন তোমাদেরকে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল দিয়ে বলে এটার উপরে বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরামটা অ্যাপ্লাই করা যাবে কিনা, বা এখান থেকে আমি সলিউশন পাবো কিনা এবং সেটা ইউনিক হবে কিনা। সরি। আচ্ছা, যাই হোক, তারা কিন্তু ওইটাই বলে, এটা কিন্তু সলভ করতে তারা বলে না। আচ্ছা, এটা অ্যাপ্লাই করার জন্য বা আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে আমি বেসিক এক্সিস্টেন্স ইউনিকনেস অ্যাপ্লাই করার জন্য অবশ্যই থিওরেমের স্টেটমেন্ট আমাকে ভালোভাবে জানতে হবে। না জানলে কিন্তু আমরা এই কথাগুলো লিখতে পারবো না। এটা কিন্তু একটু ওয়ান কাইন্ড অফ একটু থিওরিটিক্যাল। এটা প্রমাণটা বা এটার অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা কিন্তু একটা থিওরিটিক্যাল ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়েছে, এটা কিন্তু আসলে ম্যাথমেটিক্যাল টাইপের কিছু না। আচ্ছা, প্রথমে খেয়াল করে দেখো আমার অঙ্কটা যে একটু আগে যে 28 যে মডেলটা ছিল তার মতো আছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। এই যে 28 যে ইকুয়েশনটা ছিল, আমার অঙ্কটা ওই মডেল অনুসারে আছে কিনা। dy by dx equal to f of xy, তাহলে আমি সেটা খেয়াল করতে পারি। হ্যাঁ, আমি দেখলাম, হ্যাঁ ঠিক আছে, dy by dx equal to কত? x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে ওই মডেল অনুসারে আছে। এবং তারা কি করেছে, একটা কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন তারা দিয়ে দিয়েছে।
আমার প্রথম কাজ হচ্ছে এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করব, এফ অফ এক্স ওয়াই হিসাবে ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে যে ব্যাপারটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা এখন কন্টিনিউয়াস প্রমাণ করব কিভাবে। আমার রিকোয়েস্ট থাকবে ক্যালকুলাস 2 এর কথা যে আমি বললাম ওইখান থেকে তোমরা অবশ্যই একটা ফাংশন, একটা ডাবল ভেরিয়েবল ফাংশনকে কিভাবে কন্টিনিউয়াস প্রমাণ করে এটা তোমাকে এখানে এখানে ইনক্লুড করতে হবে, হয়তোবা তারা করে নাই। আচ্ছা যাই হোক, আমি ফাংশন প্রথমে ডিফাইন করলাম এবং ওয়াই এর সাপেক্ষে, যেহেতু ওয়াইটা উপরে আছে, ওয়াই এর সাপেক্ষে আই মিন দ্যাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করলাম, আমার টুয়াইস মানে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, আমার টুয়াইস ওয়াই আসলো। এখন আমার কাজ হচ্ছে এফ এবং ডেল এফ বাই ডেল ওয়াই কে কন্টিনিউয়াস প্রমাণ করা। এটা তোমাদের জন্য কিন্তু আসলে এস ডাব্লিউ, ঠিক আছে, এটা এস ডাব্লিউ, এটা কিন্তু এখানে তারা করে দেওয়া নাই, তারা এটা ধরে নিয়েছে, যে এটা ধরে নিয়েছে মানে হচ্ছে এরকম যে দেখাই যাচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা এটা ওয়ান কাইন্ড অফ কি পলিনোমিয়ালের মতো কাজ করতেছে, তাই না, ওয়ান কাইন্ড অফ। অর্থাৎ এটা নিচে যেহেতু কোনো আমার হর নাই, তাই না, নিচে যেহেতু কোনো হর নাই অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নাই, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে আসলে, অর্থাৎ এটা অলওয়েজ কি হবে, কন্টিনিউয়াস হবে। আবার টুয়াইস ওয়াই, এটাও কি হবে, এটা নিচেও কিন্তু কোনো হর জাতীয় মানে রেশিও আকারে কোনো নিচে কোনো ফাংশন নাই, অর্থাৎ এই জাতীয় ফাংশন গুলো বাই ডিফল্ট কি হয়, কন্টিনিউয়াস হয়। বাট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এগুলোকে কন্টিনিউয়াস ম্যাথমেটিক্যাল আকারে এখানে ভিতরে দিয়ে দিবা, এটা রিকোয়েস্ট থাকবে। যদি সময় থাকে হাতে আর কি, পরীক্ষা হলে তো সময় অনেক সময় কম পাওয়া যায়, তুমি চাইলে এইভাবে বলে দিতেও পারো, বাট কেউ যদি এক্সপ্লেন করে দেয় যে আসলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এবং টুয়াইস ওয়াই কন্টিনিউয়াস ম্যাথমেটিক্যাল আকারে যদি প্রমাণ করে দেয় সবচেয়ে বেস্ট। হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের এক্সামে থাকলো। এবার দেখো তারা একটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিছে, এক্স এর মান কত 1 এবং হচ্ছে ওয়াই এর মান কত 3, তাহলে আমরা এক্স এর মানটাকে আমরা বলতেছি এক্স নট, ওয়াই এর মানটাকে আমরা বলতেছি 3। তোমাদের হয়তো বা মনে আছে যে একটু আগেই আমাদের যখন হাইপোথিসিস ছিল, হাইপোথিসিসের থার্ড অংশে 1 2 ছিল, দুইটা হাইপোথিসিস অথবা দুইটা কন্ডিশন ছিল, থার্ড অংশে কিন্তু একটা জিনিস আমাদেরকে লেট করতে হয়েছিল, সেটা ছিল কি এক্স নট এবং ওয়াই নট এর মান। তারা আসলে এই মানটা এখানে দিয়ে দিয়েছে, একটা কত 1 একটা 3। তাহলে দেখো তারা কিন্তু, আমি আবারও বলি, থিওরেমের ভিতরে যেভাবে কথাগুলো বলেছে তারা আসলে সেই কথাগুলো একটু এখানে গুছিয়ে বলেছে, এছাড়া আর কিছুই না। The initial condition y of 1 equal to 3 means that x not equal to 1, y not equal to 3, and the point 1 3 certainly lies in the such domain D. দেখো এটা কিন্তু আমরা আসলে জানি না যে ডোমেন ডিটা কি, বাট তোমাকে তাও একটু থিওরিটিক্যালি এটাকে বলতে হবে। যখনই তুমি দেখবা ফাংশন দুইটা কন্টিনিউয়াস হয়ে গেছে, বাকি কথাগুলো তোমাকে অটোমেটিক ভাবেই আসলে বলতে হবে যে স্যাটিসফাই করেছে, কারণ এখানে আসলে ম্যাথমেটিক্যাল কোনো পোর্শন আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি না, এটা আমরা পুরোপুরি থিওরির উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করতে চাচ্ছি। দ্যাটস অল হাইপোথিসিস আর স্যাটিসফাইড। অল হাইপোথিসিস মানে কি, এই দুটা কন্টিনিউয়াস, আর এই পয়েন্টটা কোথায় লাইস করেছে, ডি এর মধ্যে আছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমরা ধরে নিয়েছি এরকম টাইপের কিছু একটা, কারণ ডি কি আমরা জানি না আসলে এই অঙ্কের জন্য। হ্যাঁ, অথবা এটা বলতে পারো এখানে ডিটা হতে পারে সেট অফ রিয়েল নাম্বার, তাই না, আর হতে পারে, এটা তুমি ধরলে তো তাহলে 1 3 তো আর এর মধ্যে আছেই। আচ্ছা, thus all hypotheses are satisfied and কত the conclusion কত holds, the conclusionটা কি, there is a unique solution phi of the differential equation, এই differential equation define on some interval। দেখো এটাও কিন্তু আমার এই থিওরাম থেকে আসছে, কিভাবে, absolute value x minus x naught less than equal to h, যেখানে x naught এর মানটা কত 1, about x naught equal to 1 তারা বলে দিয়েছে which satisfied that conditions, that is which is such that phi of 1 equal to 3। এটুকু পর্যন্ত কিন্তু এটার অ্যান্সার আসলে। আবারও বলতেছি, এটা টোটালি আসলে থিওরেমটা যেভাবে এক্সপ্লেন করেছে, তোমার শুধুমাত্র কাজ হচ্ছে যে এফ অফ এক্স ওয়াই আর ডেল এফ বাই ডেল ওয়াই যদি কন্টিনিউয়াস হয়, বাকি কথাগুলো তুমি আসলে অটোমেটিক ভাবে এভাবে বলে দিলেই তোমার হয়ে যাচ্ছে, থিওরেমটাকে অনুসরণ করে আসলে। ঠিক আছে, আমি আশা করি এটা তোমরা সবাই নোট করে ফেলবা, এটা পরীক্ষায় প্রায় আসে। এবার দেখো এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, তারা বলেছে এই দুইটা প্রবলেমের উপরে পরীক্ষাতেও কিন্তু তারা এরকম দিয়ে দেয়, দুইটা এক্সাম্পল, দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, দুইটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বলে যে তোমরা এটার উপরে বেসিক এক্সিস্টেন্স এন্ড ইনিশিয়াল থিওরেম অ্যাপ্লাই করো, দেখো তো কোনখান থেকে আমরা সলিউশন পাই আর কোনখান থেকে আমরা পাবো না। তারা এইভাবে বলতে পারে, হয়তোবা তোমরা খেয়াল করতেছো ভালোভাবে, একটু দেখো। তাহলে আমি প্রথমে এফ অফ এক্স টাকে ডিফাইন করলাম, দুইটা ফাংশনের কিন্তু এফ অফ এক্স একই, শুধু পার্থক্য কোথায়, কন্ডিশন গুলোর মধ্যে পার্থক্য। তাহলে দেখো তারা কি করলো, আবার ওয়াই এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেলছে,
আচ্ছা, যদি এক্সটা যদি উপরে চলে যায়, আমার কিন্তু এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আমাকে আমার কথাটাকে এভাবে বলা উচিত যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, তারা চালাকি করতে পারে, কোনো কোনো অঙ্কে দেখা যায় যে ডি এক্সটাকে তারা উপরে দিয়ে দেয়, মানে এক্সটাকে উপরে দিয়ে দেয় আর ওয়াইটা থাকে নিচে। তখন তোমাকে অবশ্যই এই থিওরেমটাকে একটু উল্টিয়ে, মানে এক্সটাকে তখন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট করে কাজগুলো করতে হয়। আচ্ছা, বাই বাই, ঠিক আছে, সমস্যা নাই। এবার দেখো, আমি যে আমি যে ফাংশন গুলো পেলাম এফ অফ এক্স অথবা ডেল এফ বাই ডেল ওয়াই যে ফাংশন গুলো পেলাম, তাদেরকে আমার এখন কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। তারা একটা খুব সুন্দর জিনিস লিখেছে এখানে, এই ফাংশন গুলো আসলে কন্টিনিউয়াস সব জায়গায়, এক্স এর যে কোনো মানের জন্য কন্টিনিউয়াস এক্সেপ্ট এক্স ইকুয়াল টু জিরোতে। হ্যাঁ, তোমরা হয়তো বা খেয়াল করতেছো নিচে একটা হরের মধ্যে একটা এক্স চলে আসছে, এই জন্য যদি আমি নিচে এক্স চলে আসে এটা আনডিফাইন হয়ে যাবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বাদে এক্স এর যে কোনো মানের জন্য সে কন্টিনিউয়াস, ওয়াই এর মানের জন্য তো সে সব জায়গায় কন্টিনিউয়াস, কিন্তু এক্স এর জিরো বাদে সে কন্টিনিউয়াস। কিন্তু আমার প্রথম প্রবলেমে দেখো এক্স ইকুয়াল টু ওয়ান আর এক্স নট ইকুয়াল টু ওয়ান আর ওয়াই নট এর মান টু দেওয়া আছে। অর্থাৎ প্রথম প্রবলেমের জন্য মনে হয় এটা কোনো বেশি একটা প্রবলেম তৈরি করবে না। প্রথম প্রবলেমের জন্য প্রথম প্রবলেম কি বলছে, এক্স সাইড ওয়ান সেন্টার অ্যাবাউট এত নাকি। আচ্ছা, আমার মনে হয় এই ওয়ানে সে কিন্তু ডিফাইন, মানে এই দুটা ফাংশন ডিফাইন হবে। মোটামুটি প্রথম প্রবলেমের জন্য ফাংশনটা কিন্তু বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিট থিওরেমটা মনে মেনে চলবে। কিন্তু তুমি দ্বিতীয় কন্ডিশন দেখো, জিরো আর টু আছে, কিন্তু তুমি যদি এখানে জিরো বসাও ফাংশনটা কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। তাহলে দ্বিতীয় যে প্রবলেমটা আছে তার জন্য বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিট আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, বা অ্যাপ্লাই করলে আমি দেখতেছি যে এখান থেকে সলিউশনটা এক্সিস্ট করতেছে না। ঠিক আছে, সলিউশন এক্সিস্ট না করলে তো ইউনিকনেসের ব্যাপারটা আরো পরে আসে, কারণ ফাংশনগুলো এখানে আনডিফাইন হয়ে যাচ্ছে। সেই কথাটাই তারা এখানে বলতে চেষ্টা করেছে। আমি আশা করি তোমরা এগুলো একটু পড়বা। অতএব হতে পারে এই কন্ডিশনের কারণে আমাদের ফাংশনগুলো কি হলো না, কন্টিনিউয়াস হয়নি, কারণ সে জিরোতে ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। জিরোতে কি হয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কারণ জিরোতে এই ফাংশনগুলো আনডিফাইন হয়ে যাচ্ছে। আমার কন্টিনিউয়াস হওয়ার জন্য প্রথম যে কন্ডিশন, ফাংশন ভ্যালুটা ডিফাইন হইতে হবে, সেই কন্ডিশনকে তারা স্যাটিসফাই করতে পারতেছে না। অতএব দ্বিতীয় প্রবলেমের জন্য আমাদের বেসিস এক্সিস্টেন্স এন্ড ইউনিটনেস থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা দেখব এখান থেকে কোনো রকম সলিউশন এক্সিস্ট করে না, কিন্তু প্রথম কন্ডিশন অথবা প্রথম প্রবলেমের জন্য এক্সিস্ট করে, এবং সেখান থেকে আমরা কি পাবো, সলিউশনও পাবো এবং সেটা ইউনিকও হবে। ঠিক আছে, এই কথাগুলো এখানে সুন্দরভাবে আছে, এটাও তোমরা নোট করে ফেলবা। তাহলে দেখো মোটামুটি ভাবে আমরা এই পরের যে সেকশনে আসলাম, এখানে দেখলাম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কাকে বলে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম কাকে বলে, বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেমটা দেখলাম। তার আমরা তিনটা প্রবলেম দেখার চেষ্টা করেছি। তোমাদের উচিত হবে এক্সারসাইজে সিমিলার কিছু জিনিসগুলো আছে, একটু রিডিং পড়তে হবে। অনেক সময় দেখা যায় যে তুমি যদি এখন এগুলোকে রিডিং করে রাখো, তোমার জন্য অনেক সুবিধা হবে। এগুলো একটু রিডিং করে রাখতে পারো চাইলে। এখানে কিছু, এই যে দেখো বেসিক এক্সিস্টেন্স ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করা যায় কিনা, এবং এই যে এখানে এটা মনে হয় না, অ্যাপ্লাই থিওরেম 1.1, এই দেখো এই দুটো প্রবলেমে কিন্তু তারা মাঝে মাঝে দিয়ে দেয়। এটাও কিন্তু পরীক্ষায় প্রায় আসে, আমি দেখেছি। এটাও তোমার বেসিক এক্সিস্টেন্স হয় কিনা এটাও মাঝে মাঝে আসে। অর্থাৎ ভিতরে প্রবলেম গুলো অল্প অল্প করে খেয়াল করা উচিত। যাই হোক, মোটামুটি আমাদের এটাই ছিল, আমাদের চ্যাপ্টার 1 ছিল, একটু বেসিক্যাল চ্যাপ্টার ছিল। হয়তোবা আমি আমার মতো করে চেষ্টা করেছি, তোমরা তোমাদের মতো করে আসলে চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, এখন হয়তোবা আমরা যে জিনিসটা খেয়াল করব, সেটা হচ্ছে, আচ্ছা এটুক পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আবারও বলি, এটা বেসিক চ্যাপ্টার তো আমি হয়তোবা ডেফিনিশন গুলো খুব সংক্ষিপ্ত আকারেই আমি ট্রাই করেছি বোঝানোর জন্য। তোমাদের নিজ দায়িত্বে একটু পড়তে হবে আসলে। ভিতরে ভিতরে পড়তে গেলে, ভিতরে যদি তুমি রিডিং পড়ো, আশা করি এগুলো সবকিছু বুঝে ফেলতে পারবা। তারপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারো। হ্যাঁ, সঞ্জিত বলো। স্যার, বেসিক এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরামের মধ্যে যে লাস্টে দুইটা এক্সাম্পল দেখলাম স্যার আমরা, ওইটার মধ্যে তো দেখতে পাচ্ছি যে এক্স এর মান জিরো, এটা ভ্যালিড না। তো যদিও ফাংশন ভ্যালুতে, প্রথম এক্সাম্পলটাতে যদিও ফাংশন ভ্যালুতে ফাংশনটা ডিফাইন্ড, কিন্তু আলটিমেটলি তো স্যার ফাংশনটা কন্টিনিউয়াস না। আহ, যেহেতু জিরোতে এটা আনডিফাইন্ড, তো আলটিমেটলি তো স্যার ফাংশনটা কন্টিনিউয়াস না। তো ওইটাকে আমরা বলতে পারি যে থিওরামটা স্যাটিসফাইড হয়েছে স্যার।
মানে এই যে প্রথমটা কথা বলতেছো, প্রথমটা জি স্যার, মানে স্যার আলটিমেটলি তো ফাংশনটা কন্টিনিউয়াস না, তো না, এখানে তারা যেটা বলতে চাচ্ছেন যে সেটা হচ্ছে যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলেই হবে। তোমরা হয়তো বা খেয়াল করেছো, আচ্ছা দেখি তাহলে আমরা একটু ভিতরে একটু দেখি। Square side of one center about 1 2 does not contain the y-axis, so both এত satisfy the rigor hypothesis in the square and its interior কত তুমি thus taken a point of the দিয়ে certain lies কত within and the thus condition applies that one, and we know that the unique solution is given with sufficient about x not equal to 1। আচ্ছা, আমার মনে হয় প্রথমটার জন্য মনে হয় স্যাটিসফাই করবে মনে হয়। হুম। স্যার এটা কারণটা কি স্যার, কিন্তু আমরা শর্তের মধ্যে তো দেখছি স্যার যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। আহ, এটা তো স্যার ফুল রিজনের মধ্যেই তো স্যার ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে না স্যার, কিন্তু ফাংশনটা তো আমরা না না মনে হয়, আমি আবারও বলি, এখানে আসলে তোমাকে দেখতে হবে তারা ইনিশিয়াল কন্ডিশনটা কি দিয়ে দিছে, বুঝছো? এই ইনিশিয়াল কন্ডিশনটা কি দিয়ে দিছে, এটা আসলে একটা বড় জিনিস। ইনিশিয়াল কন্ডিশনটা, এই ইনিশিয়াল কন্ডিশনটা যদি ইনিশিয়াল কন্ডিশন মানে ইনিশিয়াল পয়েন্টগুলোকে যদি স্যাটিসফাই করে, তখন এবং এবং তার সাথে সাথে কি হয়তো বা তুমি দাঁড়া থিওরেম টার্গেট দেখি আমরা। থিওরেমের মধ্যে কি কি ছিল, দেখো থিওরেমের মধ্যে কি কি ছিল। কন্টিনিউয়াস হবে দুইবার, আই মিন দ্যাট এফ কন্টিনিউয়াস হবে, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস হবে, এবং এই কন্ডিশনটাও যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা কি পাচ্ছি, একটা ইউনিক সলিউশন পাচ্ছি, এবং সেটা হচ্ছে মানে এক্সিস্ট করবে একটা সলিউশন, এবং সেটা ইউনিক হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমার মোট তিনটা জিনিস স্যাটিসফাই করতে হবে। প্রথমটা হচ্ছে এফ কন্টিনিউয়াস, দ্বিতীয়টা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই কন্টিনিউয়াস, এবং থার্ড কিন্তু হচ্ছে এটা। এবং এই জিনিসটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, দেখো আমাদের প্রবলেম গুলোর মধ্যে আমাদের আমাদের যে পার্টিকুলার যে প্রবলেম গুলো ছিল, ওইখানে কিন্তু এটা ইনিশিয়াল কন্ডিশন আকারে ছিল। কি আকারে ছিল? y of x নট ইকুয়াল টু y নট ছিল। খেয়াল করে দেখো, অর্থাৎ তিনটা জিনিস যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা ধরে নিব যে এখান থেকে সলিউশন পাওয়া যাবে। তুমি হচ্ছে 1 নম্বর থেকে সলিউশন পাচ্ছ, এই ওয়াইটা তখন কি হয়ে যাচ্ছে, ওয়াই এর নামটাকে আমরা চেঞ্জ করে তখন আমরা ফাই বলতেছি আসলে আলটিমেটলি, এছাড়া কিছুই না। হ্যাঁ, অতএব তুমি যখন দেখলা যে এফ অফ এক্স ওয়াইটা কন্টিনিউয়াস হচ্ছে, এটা সত্যি কথা যে সে কিন্তু জিরোতে কন্টিনিউয়াস হবে না, কিন্তু জিরোটা কিন্তু আমার আপাতত এখানে টার্গেট না। সে কিন্তু তোমাকে এখন ওয়ান কাইন্ড অফ, তুমি বলতে পারো তোমার ইন্টারভেলটা হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, এরকম কিছু একটা ভাবতে পারো, মানে 1 দিয়ে শুরু আর কি। কারণ এটা তো ইনিশিয়াল মান, এখানে আপাতত জিরোটা নাই। এটুকুর জন্য আপাতত মনে তোমাকে জিরোটা কনসিডার না করলেও হচ্ছে, কারণ ওয়াই অফ 1 = 2, আর ভিতরে যে মানগুলো থাকে ওইটা তোমার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সেই ইনিশিয়াল ভ্যালুটা ধরেছে কত, ইনিশিয়াল ভ্যালু ধরেছে সে হচ্ছে 1। অতএব সে আপাতত জিরোটা মানে লেফট হ্যান্ড সাইডের দিকে সে যাচ্ছে না, মানে সাধারণ সেন্সে আসলে। ঠিক আছে, যাই হোক, আমি আবারও বলি, তোমরা যদি তিনটা জিনিসকে স্যাটিসফাই করতে পারো, এফ এফটা হবে কন্টিনিউয়াস, ডেল এফ বাই ডেল কন্টিনিউয়াস। কারণ কি এখানে যে তারা শুরু করেছে আসলে ইনিশিয়াল 1 দিয়ে, তারা হয়তো এখানে বলেছে দ্য স্কোয়ার অফ কত সাইড 1 সেন্টার কত অ্যাবাউট 1 2 ডাজ নট কন্টেইন দ্য ওয়াই এক্সিস, সো বোথ এফ এন্ড ডেল এফ বাই স্যাটিসফাই দ্য রিকোয়ার্ড হাইপোথিসিস ইন দিস স্কোয়ার এন্ড ইট ইন্টেরিয়র। আমার মনে হয় প্রথমটার জন্য অবশ্যই বেসিস এক্সিস্টিং রিলেশন স্যাটিসফাই করবেই। হ্যাঁ, আবারও বলি, তোমাকে শুধু দেখতে হবে ইনিশিয়াল কন্ডিশনটা ফাংশনকে আবার আনডিফাইন করে দিচ্ছি কিনা। যদি প্রথমে আনডিফাইন করে দেয়, তখন তো তুমি আর কন্টিনিউয়াস প্রমাণ করার দরকারই নাই, কারণ সেই জিরোতে। কারণ এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটা রেশনাল টাইপের ফাংশন আসলে কিন্তু আমরা শুধুমাত্র নিচের যে ফাংশনটা থাকে, নিচের যে এক্সপ্রেশন থাকে, ওইটা ইকুয়াল টু আমরা জিরো ধরি, জিরো ধরে ওটা এক্স এর মানগুলো বা ওয়াই এর মানগুলো আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানে যদি নিচে এক্স আছে, তাহলে আমরা এক্স এর মানটা বের করে দেখলাম কিন্তু একটা কিন্তু জিরো থাকতেছে। তাহলে যদি আমি জিরো বসিয়ে ফেলি, তাহলে কিন্তু এই দুইটা ফাংশনই কিন্তু আনডিফাইন হয়ে যাচ্ছে। এফ অফ এক্স আনডিফাইন হয়ে যাচ্ছে, ডেল এফ বা ডেল ওয়াই আনডিফাইন হয়ে যাচ্ছে জিরোর জন্য। কিন্তু আমার প্রথম কন্ডিশনে কিন্তু আসলে জিরোটা নাই আপাতত, মানে আমরা ধরে নিব জিরো নাই। হ্যাঁ, আমরা ধরে নিতে হবে আমাদের ইনিশিয়ালটা যেহেতু সে 1 দিয়ে শুরু করেছে, আমাকে ধরে নিতে হবে এফ অফ ফাই অফ 1 = 2 কে সে স্যাটিসফাই করে। আমাদের তিনটা জিনিস যেটা বলছিলাম যে স্যাটিসফাই করতে হবে এফ, ডেল এফ বাই ডেল ওয়াই, আর ফাই অফ এক্স নট ইকুয়াল টু ওয়াই নট। এই তিনটা জিনিস যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা সরাসরি বলে দিব এখান থেকে একটা সলিউশন বের করা সম্ভব। হ্যাঁ, এই কন্ডিশনের আন্ডারে, এখান থেকে আবার বলতেছি এই কন্ডিশনের আন্ডারে। কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি নাও বের করতে পারি। যদি কন্ডিশন যদি এটা থাকে, আসলে কি তারা দুটো এক্সাম্পল এই জন্য পাশাপাশি দিচ্ছে, এই কন্ডিশনটার উপরে ভিত্তি করে আমি অ্যান্সার পেতে পারি অথবা নাও পেতে পারি।
এই জন্য কন্ডিশন গুলো বেশি ইম্পর্টেন্ট এখানে আসলে। খেয়াল করে দেখো দুটো প্রবলেম তো আসলে একই, কিন্তু এই কন্ডিশনের উপরে ভ্যারি করে কোন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি আনসার পাচ্ছি, কোনটার জন্য আমি আনসার পাচ্ছি না। ঠিক আছে, আমি তারপর রিকোয়েস্ট করবো ভিতরে আরেকটু পড়বা, হয়তো বা আমি ডিটেলস এখানে বলি নাই, আরেকটু পড়বা কষ্ট করে। দেখো তারা বলে দিছে এই যে 1 2 দেখছো, এই যে 1 এবং 2 এটা তাদের আপাতত একটা রিজন হিসেবে নিতে পারো চাইলে। আবার এখানে কত বলছে, 0 2 বলছে, 0,2 বলছে, কারণ x0 এর মান 0, y এর মান 2, এবং 0 তেই দেখো সে আনডিফাইন হয়ে গেছে কোন এক জায়গায়। ঠিক আছে, ক্যান নট বি ইনক্লুড ইন এ কত ডোমেন কত লোকে ডি where the required hypothesis are satisfied, thus we cannot conclude that theorem 1.1। অতএব এটার কোনো কনক্লুশন আসবে না আসলে, কারণ সে 0 তে আনডিফাইন হয়ে গেছে মূলত। যাই হোক, আরেকটু দেখবা, আরেকটু দেখলে আশা করি আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা এখন একটু পরের চ্যাপ্টারে যেতে চাচ্ছি। আসলে পরের চ্যাপ্টার না, এটা আসলে আমাদের প্রথম চ্যাপ্টারের একটা অংশ। এটা আসলে রসের বই আর হচ্ছে রেনভিলের বইতে ওইভাবে মনে হয় বলা নাই। তারপরে আমরা দেখি এই জিনিসটা প্রায় আমাদের পরীক্ষায় আসে, আমরা অল্প একটু দেখবো আজকে, ওইটা দেখে আমরা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা স্লাইড, এটা হয়তো বা এই স্লাইডটা যখন শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যখন আমি যে টপিকসটা পড়াচ্ছি ওই টপিকসটা খাতার মধ্যে তুলে ফেলবা একটু কষ্ট করে। বিশেষ করে স্লাইড গুলো আমি সাথে সাথে দিচ্ছি না, আমি শুধু টপিকস গুলো লিখে রাখো। আমি স্লাইড গুলো হচ্ছে সব স্লাইড মানে যদি এই আমি এখন যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইডটা টোটালি কমপ্লিট হলে তারপর আমি দিব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটাই, আসলে আমাদের প্রথম চ্যাপ্টারটাই আমরা হয়তো এই জিনিসগুলো পড়েছি। তারপরেও যেহেতু স্লাইডে বলেছে এই যে যেমন দেখো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, পার্শিয়াল, এগুলো আমরা পড়েছি। আমি সরাসরি এই স্লাইড থেকে যে জিনিসটা মানে আমার ভালো লেগেছে আমি সেখানে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আসলে অনেক বইতে আসলে মানে থাকে না সরাসরি, তারপর আমাদের একটু শিখে নিতে হয়, হয়তো বা ইনডিরেক্টলি আছে রসের বইতে বা রেনভিলের বইতে বা জিলের বইতে ইনডিরেক্ট ভাবে আছে, তাও আমরা একটু সরাসরি শিখতে চাচ্ছি। আচ্ছা, এই টপিকসটার বা এই সেকশনটার মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে, আমাকে প্রশ্নটা খুঁজে বের করতে হবে। আমি আরেকবার বলতেছি, আমার অ্যান্সারটা দেওয়া আছে, আমাকে প্রশ্নটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম গুলো নিয়ে কাজ করছি, অর্থাৎ আমি যদি কথাটাকে বলি এভাবে, আমার অ্যান্সার দেওয়া আছে, আমাকে এই অ্যান্সারটা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল নীতি বা মূল কথা আসলে। ঠিক আছে, হয়তো বা এখানে আমি অনেক কিছু লিখি নাই, আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। তোমরা যদি কোনো ভালো বইতে যদি এটা পেয়ে থাকো যে অনেক কিছু আরো থিওরাম টেরাম দিয়ে দিয়েছে, তোমরা ওগুলো অবশ্যই মানে বেসিক কিছু থাকলে ওগুলো পড়ার চেষ্টা করবা। আর তারপরে তোমাদেরকে আরেকটা বেসিক বলে রাখি, যে সেটা হচ্ছে এরকম যে যেটা তোমাদের বলেছিলাম, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, ওটাকে সলভ করার পরে আমরা ঠিক ততগুলোই কি পাই, সলিউশন পাই, এবং ততগুলোই আমি আরবিট্রারি কনস্ট্যান্ট পাই। এই কনসেপ্টটা আমার এখানে সম্পূর্ণরূপে কাজে লাগবে। আমি আবারও বলতেছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, মনে করো যে একটা ডিফারেনশিয়াল অর্ডার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 5, এটাকে সলভ করার পরে আমি 5টা সলিউশন পাবো এবং 5টা আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো। ঠিক আছে, এই কনসেপ্টটাকে আমি রিভার্স করে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অথবা এই চ্যাপ্টারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। ইলিমিনেট করা, আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে আমরা দূর করার চেষ্টা করব, দূর করার মাধ্যমে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্রিয়েট করব। আচ্ছা, দেখো প্রথম প্রবলেমটা কি বলেছেন, আমরা যদি এই ফর্মুলেশন গুলো বুঝতে চাই, অর্থাৎ আমরা কি তৈরি করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে, একটা সলিউশন দেওয়া আছে, y ইকুয়াল টু কি দেওয়া আছে, e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x। হ্যাঁ হোসেন বলো, সাবিত হোসেন। স্যার আপনি কি কিছু দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। ও শিওর, ও সরি, তাহলে মনে হয় এক্সট্রিমলি সরি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ হোসেন? স্যার এখন দেখতে পাচ্ছি। সরি সরি, আমি আসলে তাহলে খেয়াল করিনি। ও আচ্ছা, ওটা পিডিএফ ছিল, এটা পাওয়ার পয়েন্ট ছিল, এই জন্য দুটা জিনিস আলাদা ছিল বলে দুটাকে আলাদাভাবে শেয়ার করতে হয়।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি আসলে যেটা চাচ্ছি, আমি এই নতুন স্লাইডে যে আসলাম, নতুন স্লাইডের আগেও কিন্তু কয়েকটা মানে এই নতুন স্লাইডের আগে কয়েকটা পেজ আছে, ওই পেজগুলো হয়তো আমরা পড়েছি, ওখানে কিছু ডেফিনেশন আছে, ওগুলো আমরা এর আগেই পড়েছি। যাই হোক, আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে এই ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখার জন্য। আচ্ছা, তাহলে দেখো, ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি যে কথাটা বলেছিলাম একটু আগে, এই চ্যাপ্টারের মূলনীতি হচ্ছে এরকম যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, তাকে সলভ করলে আমি ততগুলো অ্যান্সার পাবো, তার অর্ডার যত, এবং ঠিক ততগুলো আমি আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো। এই কনসেপ্টটাকে আমি রিভার্স ইউজ করে আমরা কি তৈরি করব, ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো তৈরি করব। আমি প্রথম এক্সাম্পলটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা অ্যান্সার দেওয়া আছে। আমি আবার বলি, আমরা অ্যান্সার থেকে যাচ্ছি কার দিকে, কোশ্চেনের দিকে যাচ্ছি। তারা বলেছে কি, ফ্রম দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন y ইকুয়াল টু e টু দি পাওয়ার x a cos x plus b sin x by eliminating the arbitrary constant a and b। তাহলে আমার y এর মধ্যে কি কি আছে? y এর মধ্যে দেখলাম আমি প্রথম অংশে একটা ফাংশন আছে e টু দি পাওয়ার x cos x, এই একটা ফাংশন, তার সাথে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে a, এবং sin x আরেকটা ফাংশন, এবং তার সাথে আরেকটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। এটা লিনিয়ার কম্বিনেশন আকারে আসলে এখানে লেখা আছে y-টাকে। হয়তো বা তোমরা বুঝতে পারতেছো y ইকুয়াল টু, এটা হচ্ছে f অফ x আকারে আছে, এক্সপ্লিসিট আকারে এখানে লেখা আছে। যাই হোক, আমাদের মূল টার্গেট হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ক্রিয়েট করব। তাহলে আমরা একটু আগে বুঝতে পারলাম যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট, তত ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে। অতএব আমি প্রথমে বুঝে ফেলেছি আমার আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটা, a আর b। অতএব এই অ্যানসারটা হচ্ছে এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যার অর্ডার হচ্ছে 2। অতএব আমি এই অ্যানসারটাকে কতবার ডেরিভেটিভ করতে পারবো? সর্বোচ্চ 2বার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে আমি প্রথমে যে কাজটা করলাম, y ইকুয়াল টু যে ফাংশনটা দেওয়া ছিল সেটাকে লিখলাম, তাহলে dy বাই dx একবার ডেরিভেটিভ করলাম। তোমরা হয়তোবা খেয়াল করতে পারতেছো, e টু দি পাওয়ার x আর cos x, x এর দুটো ফাংশন গুণ আকারে থাকলে আমরা uv অ্যাপ্লাই করতে পারি। এই জিনিসগুলো তোমরা একটু নিজ দায়িত্বে দেখে নিবা। তারপর দেখো, এখানে একটু যোগ বিয়োগ করা হয়েছে, কাটাকাটি করা হয়েছে হয়তোবা, অর্থাৎ dy বাই dx এর একটা অ্যানসার আমি পেয়ে গেছি। আমার কিন্তু একবার ডেরিভেটিভ করা শেষ। আমি কি করলাম, এই যে নতুন যে ডেরিভেটিভ পেলাম তাকে আরেকবার ডেরিভেটিভ করলাম, করার পরে এখানেও তোমার ইউভি অ্যাপ্লাই করা হতে পারে, দেখি লেগেছে কিনা, না লাগেনি। e টু দি পাওয়ার x সিঙ্গেল আছে, a sin x b না, এখানে লাগেনি। অর্থাৎ সুন্দরভাবে তোমরা এটাকে ডেরিভেটিভ করে ফেলবা। ডেরিভেটিভ করার পরে ডেরিভেটিভের মধ্যে কিন্তু ভুল টুল থাকতে পারে, আমি আবারও বললাম ভুল টুল থাকতে পারে, হয়তোবা ভুল আছে। দেখো, এখানে ভুলটা হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস টা না, এখানে মানে একটা ফার্স্ট ব্র্যাকেট তারা দেয়নি। অতএব এই কারেকশন গুলো তোমাদের দায়িত্ব একটু করা, মানে কারণ হয়তো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা মিসিং আছে, আমার কাছে মনে হয় এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, অতএব এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। যাই হোক, এই জিনিসগুলো আশা করি তোমরা যখন হাতের ক্যালকুলেশন করবে তখন এটা ইজিলি ধরে ফেলতে পারবে ভুলটা। আচ্ছা, কিছু ফার্স্ট ব্র্যাকেট তারা এখানে মিসিং আছে মনে হয়। অতএব এটাকে আমি সেকেন্ড টাইমস ডেরিভেটিভ করলাম। করার পরে খেয়াল করো, তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে a cos x minus b sin x, a cos x minus b sin x, এবং a cos x minus b sin x এর সাথে কি আছে, e টু দি পাওয়ার x কিন্তু গুণ আকারে আছে। তারা এখান থেকে মাইনাস কমন নিয়েছে, নিয়ে এটার মান কত y বসিয়ে দিয়েছে। কারণ দেখো, y এর মানটা কিন্তু এখানে বসানো আমাদের, কিন্তু আমি আবারও বলি, আমরা 2বার ডেরিভেটিভ করতে পারবো সর্বোচ্চ। 2বার ডেরিভেটিভ করার পরে আমাদের টার্গেট থাকবে a আর b কে যে কোনো ভাবে দূর করা, যে কোনো ভাবে ইলিমিনেট করা। এটা হচ্ছে আমার টার্গেট। তুমি এই ইলিমিনেট করার জন্য তুমি প্রতিস্থাপন ইউজ করতে পারো, তুমি অপনয়ন ইউজ করতে পারো, তুমি বজ্রগুণ ইউজ করতে পারো, মানে তুমি যে কোনো ভাবে তুমি ম্যাট্রিক বা ইন্টারে বা ক্লাস 8 এ যে কোনো মেথড ইউজ করে এমন ভাবে ইউজ করবা যেন তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 2 থাকে এই অঙ্কের জন্য, এবং এ বি যেন না থাকে। এটাই হচ্ছে আমার টার্গেট। হ্যাঁ, মানে ভিতরের ক্যালকুলেশন দায়িত্ব তোমাকে নিতে হবে, এবং এটা তুমি অনেক বেশি প্রবলেম যখন সলভ করবা তুমি নিজেই বুঝে যাবা যে কোন সময় এই y এর মানটা আবার বসাতে হয়, কোন সময় dy বাই dx এর মানটা আবার বসাতে হয়, এগুলো তুমি আশা করি শিখে যাবা। ঠিক আছে, এটা তোমার মানে প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো শেখাটা সহজ আসলে। দেখো, তারা কার কার মান বসিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, এখানে y এর মান বসিয়েছে। অতএব এই প্রথম যে দুইটা অংশ, এখানে কিন্তু দুইটা অংশ, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখান থেকে তারা মাইনাস কমন নেওয়ার মাধ্যমে y এর মান বসিয়েছে, আর বাকি অংশের মধ্যে তারা dy বাই dx এর মান বসিয়েছে, যতটা মনে হচ্ছে আমার, সরি, আর বাকি অংশের মধ্যে dy বাই dx মাইনাস y এর মান বসিয়েছে তারা। কারণ এই মাইনাস ওয়াইটাকে তারা ওই পাশে নিয়ে গেলে বাকি অংশটা দেখতে কিন্তু
ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই এর মতো, আর তার সাথে কত রইলো ডিওয়াই বাই ডিএক্স। এবার তুমি সবগুলোকে যোগ বিয়োগ করে এক পাশে নিয়ে যাও। তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ডি স্কোয়ার মানে অর্ডার 2 আছে এবং কোন রকম এ আর বি নাই। তাহলে এটাই হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার অ্যান্সার ছিল কোনটা, এই প্রশ্নের মধ্যে যে y ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, এটাই ছিল তার অ্যান্সার। হ্যাঁ, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আসলে ইজি, মানে মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে তোমার যে y ইকুয়াল টু যে রিলেশনটা দেওয়া আছে বা যে অ্যান্সারটা দেওয়া আছে তার মধ্যে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া আছে। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া আছে তাকে তুমি ততবার ডেরিভেটিভ করো, ঠিক আছে? ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করার পরে ফাইনাল ডেরিভেটিভ, ফাইনাল মানে হচ্ছে যদি তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট 3টা থাকে তাহলে তোমার ডি কিউব জাতীয় কিছু একটা আসবে। তাহলে ডান পাশে তোমার অনেক কিছু আসতে পারে, তোমার উচিত হবে ওই অনেক কিছুর মধ্যে থেকে এ বি কে, এ বি সি যদি থাকে তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে বাদ দেওয়া। বাদ দেওয়ার পরে ফাইনাল তুমি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবা, অবশ্যই কিন্তু সর্বোচ্চ অর্ডারটা কিন্তু এখানে থাকতে হবে। এমন ভাবে তুমি আবার কাটাকাটি করে ফেলে না যে, যেমন এখানে আবার ডি স্কয়ার যেন বাদ না হয়ে যায়, ডি স্কয়ার দিয়ে যে ডিফারেন্সিয়ালটা এখানে আছে এটা আবার যেন ভ্যানিশ না হয়ে যায়, তাহলে কিন্তু তোমার মূল জিনিসটা ব্যর্থ হবে। কারণ অবশ্যই বোঝা যাচ্ছে এটা অর্ডার 2 হবে, ঠিক আছে? অর্থাৎ এগুলো খুবই সাধারণ ব্যাপার বা ইজি ব্যাপার, শুধুমাত্র বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে ভিতরে কিছু কিভাবে মানগুলো প্রতিস্থাপন করা যায়, কিভাবে বজ্র গুণন করা যায়, কিভাবে অপনয়ন করা যায়, এটা তুমি বুঝে ফেলতে পারবে আশা করি। যাই হোক, এরপরে আসলে এই ফর্মুলেশনের অনেকগুলো অঙ্ক এখানে আছে, হয়তোবা পরের অঙ্কটা আমরা দেখতে পারি চাইলে। দেখো এখানে কি দেওয়া আছে রিলেশনটা, এটা ছিল এক্সপ্লিসিট আকারে, এটা এখানে ইমপ্লিসিট আকারে দেওয়া আছে, নো প্রবলেম, আমরা তো ডেরিভেটিভ করতেই পারি। তাহলে কি দেওয়া আছে, a x স্কয়ার প্লাস b y স্কয়ার ইকুয়াল টু কত 1, আরবিট্রারি কনস্ট্যান্ট কত বলে দিছে, a b বলে দিছে, অর্থাৎ আমি এটাকে সর্বোচ্চ 2 বার ডেরিভেটিভ করতে পারবো এবং নতুন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে তার অর্ডার হবে 2 এবং ওইখানে কে কে থাকবে না, a b থাকবে না। দেখি আমরা তারা কিভাবে করেছে। ও তারা তো করে নাই, সরি, এটা করে দেয় না, এটা তোমরা করবে না, এটা সোজা বেশি আসলে। তোমরা এটাকে খুব সহজভাবে ডেরিভেটিভ করা মানে করতে পারা উচিত, এটা বাসায় ট্রাই করবে। আচ্ছা, এখানে দেখি আমরা আরেকটা প্রবলেম দেখি, এটা হয়তোবা তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট তোমার কয়টা, 3টা a b c। তারা প্রশ্নটা কিভাবে বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং a b c। হতে পারে এখানেও দেখো ফাংশনটা অনেকটা ইমপ্লিসিট আকারেই আছে, তাই না? এই যে এক্স ওয়াই একসাথে, সবাইকে আমরা এক পাশে নিয়ে যেতে পারতাম। যাই হোক, আমাদের টার্গেট ঠিক থাকলে আসলে এটা খুব সহজভাবে করে ফেলা যাবে। দেখো তো এখানে যে প্রবলেমটা আছে, এই যে एग्जांपल 3 তে কারো কোনো প্রবলেম হয় কিনা তোমরা সবাই একবার দেখো একটু। এর ভিতরে কিন্তু কিছু ভুল টুল থাকতে পারে, হ্যাঁ, এই ভুলগুলো তো যখন তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করবে তখন আশা করি তোমরা বুঝতে পারবা, ভুল টুল থাকলে তোমরা নিজ দায়িত্বে একটু ঠিক করে নিবা। মানে আমি এখানে সর্বোচ্চ 3 বার ডেরিভেটিভ করতে পারবো। তারা দেখো একটা চালাকি তারা করতে মানে করেছে মনে হয় এখানে, নাকি দেখি তো চালাকি করে, মানে করবে আসলে, মানে প্রতিস্থাপন তোমাকে শিখতে হবে যে কিভাবে প্রতিস্থাপন করা যায়। দেখো প্রথমবার ডেরিভেটিভ করলো, এখানে ইউবি হবে, এই যে ইউবি করেছে, আর বাকিগুলোতে ইউবি হচ্ছে না, সি তাহলে ভ্যানিশ হয়ে যাবে, কারণ সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 ভ্যানিশ হয়ে গেছে। তারপরে তারা কি করেছে তোমরা কি দেখো, বুঝতে পারছো কিনা, এটাকে তাহলে তারা আরেকবার ডেরিভেটিভ করেছে, কারণ আমি তো 3বার ডেরিভেটিভ করতেই পারবো। আরেকবার ডেরিভেটিভ করেছে, করার পরে তুমি ডান পাশটা ভালোভাবে খেয়াল করো, a x স্কয়ার প্লাস b e টু দি পাওয়ার মাইনাস x, এটা একটা মান আছে, এটার মান কত, এটার মান কিন্তু হচ্ছে কত x y মাইনাস c, তারা ওই মানটাকে এখানে বসিয়েছে। এরপরে তুমি আরেকবার ডেরিভেটিভ করো, c কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। অতএব এরপরে তুমি সবাইকে এক পাশে নিয়ে আসলেই তুমি কাঙ্ক্ষিত ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। তুমি যদি এক পাশে নাও আনো তারপরে তোমার অ্যান্সারটা হবে আসলে ইকুয়াল টু 0 আনতেই হবে এমন কোনো ব্যাপার এখানে নাই। তোমার টার্গেট হচ্ছে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে এবং আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো থাকতে পারবে না, এটাই তোমার টার্গেট হওয়া উচিত। আমি শিওর তোমরা এটা বুঝতে পেরেছো, এটা না বুঝার আসলে কিছু আমি দেখতেছি না, বাট টেকনিক গুলো মাথায় রাখতে হবে। বাই দ্য বাই, এরকম আরো অসংখ্য অঙ্ক আছে, আমি রিকোয়েস্ট করব তোমরা নিজ দায়িত্বে এগুলো করার চেষ্টা করবা, হয়তোবা কঠিন বা সহজ মনে হতে পারে, করতে হবে, কিছু করার নেই আসলে এগুলো। দেখো প্রবলেম 4 খুব ইম্পর্টেন্ট, এখানে 4টা আছে,
হয়তোবা তোমার টেকনিক্যালি এটাকে অ্যাপ্লাই করে করতে হবে। এর থেকে আরো ভালো ভালো কিছু এক্সাম্পল মনে হয় বইগুলোর মধ্যে থাকতে পারে। আমি আবারও বলি, বইগুলোর মধ্যে দেখবে যে এই অঙ্কগুলো কিন্তু আছে, একটু অন্যভাবে আছে হয়তোবা। তারা হয়তোবা অ্যান্সার দিয়ে বলছে স্যাটিসফাই করে কিনা তাও দেখতে বলছে। স্যার এগুলো কিন্তু অনেক কাইন্ড অফ স্যাটিসফাই করানোর মতোই। তাহলে এই অঙ্কগুলো তোমরা দেখবে আশা করি। আচ্ছা, আমরা যে ফর্মুলেশনের চ্যাপ্টারে আছি, এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এখানে অঙ্কগুলো দুই ভাবে দেওয়া থাকতে পারে তোমাদের পরীক্ষায়। সরাসরি অঙ্কগুলো দেওয়া থাকতে পারে, এই কথার মানে হচ্ছে এরকম রিলেশনটা সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা এই দেখো রিলেশনটাকে তারা এক্সপ্লেন করে দেওয়া থাকতে পারে, মানে ডিসক্রাইব করা থাকবে রিলেশনটা। মানে আবারও বলতেছি, ফর্মুলেশনের অঙ্কগুলো দুই রকম। মানে প্রথম সেকশনে হচ্ছে সরাসরি অঙ্কটা দেওয়া আছে, অঙ্ক আকারে দেওয়া আছে, মানে রিলেশনটা দেওয়া আছে, সলিউশনটা দেওয়া আছে y ইকুয়াল টু f অফ x আকারে, অথবা g অফ x, y ইকুয়াল টু 0 আকারে দেওয়া থাকতে পারে। এক্সপ্লিসিট অথবা ইমপ্লিসিট আকারে সলিউশনটা দেওয়া আছে। সলিউশনটা দেখে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ততটা ডেরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট করা। আবার দ্বিতীয় সেকশনে থাকতে পারে কি, প্রবলেমটাকে তারা এক্সপ্লেন করা থাকতে পারে। যেরকম ধরো, ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্টেট লাইনস ইন এ প্লেন। এটা কিন্তু এক্সপ্লেন করা মানে হচ্ছে তোমাকে এখানে কাজ হচ্ছে, তোমার একটা কাজ একটু বেশি, সেটা হচ্ছে তোমাকে প্রথমে রিলেশনটা বের করতে হবে, মানে সলিউশনটাকে বের করে ফেলতে হবে, অথবা তোমার অঙ্কের ভাষাটাকে বুঝে এই অঙ্কের রিলেশনটা কি হতে পারে সেটাকে তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপরে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জন্য তোমরা জ্যামিতিতে জিওমেট্রি ইন্টারের যে জ্যামিতি বইটা ছিল, ওই বইটার মধ্যে তোমাদের অনেকগুলো সূত্র আছে, তাই না? ওগুলো একটু রিডিং করে নিলে তোমার জন্য এগুলো সহজ হবে। জ্যামিতির বইতে সরল রেখা ছিল, বৃত্তের চ্যাপ্টার ছিল, কনিকের চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টার গুলো তোমাকে শুধু রিডিং করতে হবে, থিওরি গুলো বা ফর্মুলা গুলো রিডিং করলেই তুমি বুঝতে পারবা। তোমার এই যে দেখো এখানে কিভাবে তারা লিখেছে, দেখো অল স্টেট লাইন ইন এ প্লেন। তাহলে অল স্টেট লাইন ইন এ প্লেনের সমীকরণটা কি? অবশ্যই y ইকুয়াল টু mx প্লাস c। দ্য ফ্যামিলি অফ স্টেট লাইন, অল বলছে না, অল মানে কি ফ্যামিলি অথবা সেট অফ। দ্য ফ্যামিলি অফ স্টেট লাইন ইন এ প্লেন ইজ y ইকুয়াল টু mx প্লাস c। এটা দ্বারাই আমরা কি বুঝি? এটা হচ্ছে ফ্যামিলি অফ স্টেট লাইন অথবা সেট অফ স্টেট লাইন। সি এর মানের উপরে ভিত্তি করে আমরা সকল রকমের স্টেট লাইন সমীকরণ এটার মধ্যে লুকিয়ে আছে, বা এটাই হচ্ছে স্টেট লাইনের জেনারেল ইকুয়েশন বলতে পারি, y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m আর c হচ্ছে কি প্যারামিটার। অতএব বোঝাই যাচ্ছে তুমি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে পারবা সর্বোচ্চ, এবং তুমি যে নতুন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবা তার অর্ডার হবে কি, এবং যেখানে m আর c থাকতে পারবে না। ঠিক আছে? অতএব আমাদের এই টাইপের মানে ফর্মুলেশন অঙ্কগুলোর মধ্যে নতুন একটা কাজ, মানে নতুন একটা স্টেপ এক্সট্রা হচ্ছে, প্রবলেমটাকে ভালোভাবে বুঝে তার জেনারেল সলিউশনটাকে বের করতে হয় প্রথমে, মানে রিলেশনটাকে বের করে তারপর তাকে ডেরিভেটিভের মাধ্যমে এবং আরবিট্রারি কনস্ট্যান্ট দুই করার মাধ্যমে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শন আর কি। এরপর দেখো আরেকটা ভালো প্রবলেম, এই প্রবলেমটা খুবই আমার মানে ভালো লাগে প্রবলেমটা আসলে। এরকম প্রবলেম গুলো হয়তো তোমরাও শিখেছিলে। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেলস। আসলে অল সার্কেলস মানে কিন্তু ফ্যামিলি অফ সার্কেল, আগে বলে দিলাম। অল সার্কেলস অফ রেডিয়াস এ ইন দ্য প্লেন। তাহলে রেডিয়াস এ হবে, আবার সার্কেলের ইকুয়েশন এটা তো তোমাদের জানা উচিত। আমরা তো সার্কেলের জেনারেল ইকুয়েশনটা আমরা জানি, তাই না? সার্কেলের জেনারেল ইকুয়েশন কিন্তু দুই রকম আছে। তার মধ্যে যেটা সবচেয়ে সোজা, মানে সেন্টার আছে আর রেডিয়াস আছে, এমন একটা হতে পারে এরকম। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট তারা দেয় নাই, x মাইনাস s ফার্স্ট ব্র্যাকেট মানে হোল স্কয়ার, y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। রেডিয়াস a বলছে, তোমাকে a স্কয়ার নিতে হবে, আর h k টা হচ্ছে তোমার সেন্টার। অতএব এখানে তোমার প্যারামিটারটা কে, h আর k। এটা এ তো রেডিয়াস, এ তো কিন্তু এখানে ফিক্সড। আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কিছু কিছু প্রবলেম কোনগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আর কোনগুলো ফিক্সড। যেগুলো ফিক্সড গুলোর জন্য কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারবো না, আমরা শুধুমাত্র আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোর জন্য আমরা ডেরিভেটিভ করতে পারি। এটাও কিন্তু আমার ফর্মুলেশন চ্যাপ্টারে ইম্পর্টেন্ট ব্যাপার। ফর্মুলেশনের চ্যাপ্টার গুলোতে তোমরা দেখবে যে প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকে কোনগুলো প্যারামিটার আর কোনগুলো ফিক্সড কনস্ট্যান্ট। প্যারামিটার গুলো ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট, বাট সেগুলো ভ্যারি করে।
হ্যাঁ, যেগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো কি করে, ভ্যারি করে, তাদের মানগুলো পরিবর্তন হয় আর কি, হতে পারে। রেডিয়াসের মানও পরিবর্তন হতে পারে, বাট এখানে তারা কিন্তু রেডিয়াসটাকে তারা ফিক্সড করে দিয়েছে, এই স্কোয়ারটা কিন্তু তাদের রেডিয়াস। অর্থাৎ তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কোনগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট অথবা প্যারামিটার আর কোনগুলো ফিক্সড কনস্ট্যান্ট। হ্যাঁ, ফিক্সড কনস্ট্যান্টের জন্য কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারবো না আমরা রিলেশনটাকে, কিন্তু আমরা শুধুমাত্র আরবিট্রারি কনস্ট্যান্ট আই মিন দ্য প্যারামিটারের জন্য আমরা ডেরিভেটিভ করতে পারবো। অতএব আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে প্রথমত তোমাকে কি বের করতে হবে, অল সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যাদের রেডিয়াসটা হচ্ছে এ, এই হচ্ছে এখানে ফিক্সড। তাহলে x h ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার y k ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। অতএব তোমার হচ্ছে h কে হচ্ছে প্যারামিটার, তুমি এটাকে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করতে পারবে। দুইবার ডেরিভেটিভ করার পরে তুমি প্রতিস্থাপন ইউজ করো, তুমি অপনয়ন ইউজ করো, যে কোনো কিছু ইউজ করার মাধ্যমে এমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে ক্রিয়েট করতে হবে যেখানে কি থাকবে না, যেখানে হচ্ছে এই দেখো তারা এমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্রিয়েট করেছে যেখানে এইচ কে থাকবে না। আমি এই প্রবলেম জন্য বলতেছি, এখানে কিন্তু এইচ কা থাকলেও কোনো প্রবলেম নাই, কারণ এটা ফিক্স ছিল, এ থাকতে পারে নাও থাকতে পারে। এবং আমরা এর জন্য কি করি নাই, এর জন্য কিন্তু আমরা কোনো ডেরিভেটিভ এখানে অ্যাপ্লাই করি নাই। তোমরা হয়তো বা খেয়াল করতেছো এটার কিন্তু ক্যালকুলেশন কিন্তু অনেক কমপ্লেক্সিটি, তুমি এটাকে এভাবেই করতে হবে, কিছু করার নাই। কিছু কিছু প্রবলেমে কিন্তু অনেক কমপ্লেক্সিটি থাকে, প্রতিস্থাপন করার জন্য অনেক রকম কৌশল আসলে অ্যাপ্লাই করতে হয়, এটা তোমাকে বুঝে নিতে হবে। আসলে এই প্রবলেমটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম, চাইলে তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম টাইপের আসলে আরো অনেক টাইপের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমাদের আসলে শেখা উচিত। ঠিক আছে, আমি হয়তো বা আরো এক্সাম্পল 11 12 দেওয়া আছে, তোমরা যদি বলো আমি আরো কিছু প্রবলেম হয়তো বা তোমাদেরকে দিতে পারি, তোমরা যদি চাও আর কি। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই আজকে যতটুকু পড়ানো হইলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে যতটুকু পড়ানো হইলো, আবারও বলি ফর্মুলেশন গুলো সোজা, বাট কিছু কিছু একটা টাফ হয়ে যায়। এইচকে কে রিমুভ, দেখো যে আমরা লাস্ট যে প্রবলেমটা করলাম এখানে এইচ কে রিমুভ করতে কিন্তু আমাকে একটু কষ্ট পোহাইতে হবে, কিন্তু বাট তোমার যদি এটা আগে থেকে করা থাকে একটু সহজ হবে। আসলে সত্যি কথা বলতে যে পরীক্ষার হলে হুটহাট করে কিন্তু এত বড় প্রবলেম থেকে এইচ কে রিমুভ করা টাফ হয়ে যায় মাঝে মধ্যে। এই জন্য কারো যদি প্র্যাকটিস থাকে অথবা কারো যদি ম্যাথের ক্যালকুলেশন খুব ভালো থাকে, নলেজ, তাহলে সে ইজিলি এইচ কে রিমুভ করে ফেলতে পারবে। হয়তোবা আমি এখানে যে স্টাইলে করেছি তুমি চাইলে অন্য স্টাইলে করে রিমুভ করতে পারো, কিন্তু সাধারণত দেখা যায় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম টাইপের কিছু একটা আসার কথা আসলে। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? কারো কোনো প্রবলেম থাকলে হাত তুলতে পারো। যে কারো প্রবলেম থাকলে হাত তুলতে পারো, কিন্তু আবারও বললাম তোমরা চাইলে আমি হয়তো বা তোমরা একটু বাংলাদেশি কিছু রাইটারের বই যদি দেখো, আসল কথা হচ্ছে কি বিদেশি রাইটারের বইতে হয়তো বা অঙ্ক অনেক বেশি তারা করে দেয় না, এটা সত্যি কথা একটা প্রবলেম। তোমরা চাইলে বাংলাদেশি কিছু রাইটারের বই শুধু অঙ্ক দেখবা, আসলে অঙ্ক দেখার জন্য, কারণ বাংলাদেশি রাইটারের বইগুলোর মধ্যে ভুল থাকে কিছু কিছু, এবং তারা মাঝে মাঝে কিছু শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করে। শর্টকাট নিয়ম কিন্তু আমি আসলে একসেপ্ট করি না, সত্যি কথা বলতে। আমি তুমি শর্টকাট নিয়মটা শিখে রাখতে পারো যে পরীক্ষার হলে তুমি অঙ্কটা হয়েছে কিনা তা চেক করার জন্য, কিন্তু পরীক্ষার হলে আসলে অত সময় পাওয়া যায় না, বিশেষ করে 2.5 ঘন্টা পরীক্ষাগুলোতে। আর আমি শর্টকাট নিয়মগুলোকে দেখলে আসলে আমি আসলে মার্কিং করি না, সত্যি কথা বলতে। আমি চাই ডিটেলস শিখো, এখন হয়তো বা তুমি অন্য কোনো সময় শর্টকাট গুলো তুমি ডিটেলস শিখলে এবং শর্টকাট গুলো শিখলা, কিন্তু তুমি পরীক্ষা হলে ডিটেলসটাই অ্যাপ্লাই করবা, এটা আমি রিকোয়েস্ট থাকলো। আর যাই হোক, তোমরা চাইলে কিছু বাংলাদেশি রাইটারের বই দেখতে পারো, মানে অঙ্কের জন্য, এবং কিছু কিছু অঙ্ক মানে তাদের কিছু চ্যাপ্টারে অনেক বেশি অঙ্ক করাও থাকে, এই জন্য ওইটা আসলে কি তোমাকে একটু সাহস যোগাবে যে স্যার তো শুধু অঙ্ক অল্প কিছু দিয়েছে, আমাদেরকে আরো বেশি অঙ্ক আমাদের প্রয়োজন। কারণ এই সাবজেক্টের জন্য তোমার শেষ পর্যন্ত টার্গেট থাকবে বেশি বেশি অঙ্ক করে নির্দিষ্ট মেথড গুলো শিখে ফেলা, কারণ এখানে কিন্তু অনেক মেথড থাকবে। অতএব
তুমি যদি একটা মেথড থেকে একটা বা দুইটা বা চারটা বা পাঁচটা অঙ্ক করো, দেখবে যে তুমি মেথডটাকে ভুলে যেতে পারো। হয়তো বা 3-4টা করলে মনে থাকবে, আশা করি, যদি ভালোভাবে করো আর কি। তারপরেও বেশি অঙ্ক করা আছে এমন একটা বই নিজের কাছে থাকাটা মনে হয় ভালো। এতে তোমাকে সে হেল্প করবে। হয়তোবা তুমি ওই বইটা, যেহেতু বাংলাদেশি রাইটারের বই, তুমি হুবাহু তুমি দেখবা না। তুমি অবশ্যই প্রথমত রস, রেনবিল অথবা জিলের বইগুলোই পড়বা। থিওরি গুলো অবশ্যই ওই সকল বই থেকেই, থিওরি গুলো অবশ্যই বিদেশি রাইটারের বই থেকেই পড়তে হবে। আর যেহেতু এই সাবজেক্টটা একটু ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট, মানে অঙ্ক বেশি পরীক্ষায় আসে, ডেফিনিশন থিওরাম, একটু ডেফিনিশন অফ থিওরাম আসে বা থিওরামের প্রমাণগুলো মানে বেশি আসে না। তারপরেও যেহেতু অঙ্ক বেশি আসে এবং অঙ্ক বেশি করা আছে, এমন একটা বই থাকলে নিজের কাছে হয়তো বা একটু প্র্যাকটিসটা তুমি বেশি করতে পারবা, এটা আমার মনে হয়। বাট তুমি যদি বাংলাদেশ সাহিত্যের বই কিনতে না চাও, কোনো প্রবলেম নাই, হ্যাঁ, থাকলেও হয়তো বা ভালো। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমরা আজকে যারা 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 অংশগ্রহণ করেছো, তারা তোমরা রোল নাম্বার গুলো দিয়ে দিতে পারো। জুম চ্যাট বক্সের ইনবক্সে তোমরা রোল নাম্বারটা ইনবক্স করতে পারো। যারা একবার করেছো তাদের আর লাগবে না, একবার করলেই এনাফ। আর যারা রিঅ্যাডমিশন, রিয়াদ লিখে হলের সংকেতটা লিখবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলে প্রশ্ন করতে পারো। তোমরা বাজারে বাংলাদেশে যে কোনো রাইটারের বই দেখতে পারো। আমি আবারও বলি, শুধু অঙ্কের জন্য, এবং এটা হতে পারে অঙ্ক আর অ্যান্সারটার জন্য নিতে পারো, কিন্তু ভিতরের যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওর তুমি কিন্তু রস অথবা রেনভিলের যে প্রসিডিওর আছে ওটা অ্যাপ্লাই করলেই হবে। হয়তোবা তারাও মনে অ্যাপ্লাই করেছে, আমার কাছে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য বাংলাদেশে যে কোনো রাইটার বই দেখতে পারো, আমার কোনো প্রবলেম নাই। বাট আমি বিশ্বাস করি বেশি প্রবলেম তোমার কাছে থাকলে তোমারই কনফিডেন্স লেভেলটা বেশি হবে, এই জন্য আমার বলা। কারণ দেশীয় রাইটার, বিদেশি রাইটার বইগুলোতে বেশি অঙ্ক তারা করে দেয় না, একটা বা দুইটা করে দেয়। কিন্তু কেউ যদি ওই একটা বা দুইটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে, কারণ তারা কিন্তু ওই একটা এবং দুইটা অঙ্কের মধ্যে কি করে অনেক বেশি এক্সপ্লেন করে দেয়। ওই এক্সপ্লেনেশনটা তুমি যদি ভালোভাবে বুঝে ফেলতে পারো, তোমার আসলে আর অন্য কোনো এবং ওই চ্যাপ্টারের তুমি এক্সারসাইজ গুলো যদি করে ফেলতে পারো, তাহলে তোমার আর বাংলাদেশি বই, রাইটারের বই লাগবে না। তারপরেও বেশি অঙ্ক থাকার জন্য তোমার কাছে, এই জন্য বাংলাদেশি বইগুলো তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, তাহলে রোল নাম্বার গুলো দিয়ে দাও। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আপাতত শেষ করি। হ্যাঁ, আজকের মতো শেষ করে ফেলতে পারি। সবাইকে ধন্যবাদ। আশা করি আমি ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা নিজ দায়িত্বে একটু লেখাপড়া করতে থাকো। তোমাদের সাথে হয়তো বা বেশি ক্লাস নিতে পারিনি আসলে, আমরা চেষ্টা করতেছি যতটা শেষ করা যায়। আর যদি ইউনিভার্সিটি খুলে আমরা কিন্তু একটু মাইন্ডেড, আমরা হয়তো বা রিভিউ করতে পারবো কিনা জানি না। ইউনিভার্সিটি যদি খুলে যতটুকু পর্যন্ত আমরা অনলাইনে শেষ করবো তারপর থেকে ধরবো, এবং ধরার পরে যদি আমাদের রিভিউ করার প্রয়োজন পড়ে আমরা রিভিউ করব। কিন্তু তোমাদের রিকোয়েস্ট করব, ক্লাসগুলো করো এবং ভিডিওগুলো দেখো, এবং রস আর রেনভিল আর জিলের বইগুলো বেশি বেশি দেখো। হ্যাঁ, এবং সাথে বাংলাদেশি রাইটারের দুই একটা বই রাখতে পারো হাতের কাছে। হয়তোবা অঙ্কটা আর অ্যান্সারটার জন্য মাঝখানে যে প্রসিডিউরটা, ওটা তুমি রস অথবা রেনভিল অথবা জিলেরটা অ্যাপ্লাই করলে এনাফ। হ্যাঁ, এবং আমি যে মেথড গুলো দেখাবো, যেভাবে দেখাবো ওইটা এনাফ, মানে অ্যাপ্লাই করলে এনাফ। হ্যাঁ, এবং শর্টকাট নিয়মগুলো অ্যাপ্লাই করে না। বেশি রাইটারের বইতে শর্টকাট নিয়ম অনেক বেশি থাকে, সেগুলো আমরা চাচ্ছি না আসলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে একই টাইমে। ঠিক আছে, যারা যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, এখনো দেওয়ানি দিয়ে দিতে পারো। শুধু রোল নাম্বারটা লিখলেই হবে, কোনো নামটা লিখবে না তো প্লিজ। আর যারা রিঅ্যাডমিশন, রিঅ্যাড লিখে হলের সংকেত লিখতে পারো, অথবা হলের সংকেত রিঅ্যাডমিশন যেভাবে লেখা লিখতে পারো চাইলে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।